যে আমি র্যাবের কাছে যাব, তখনই উনি হচ্ছে যে তোড়পাড় করা শুরু করলো যে র্যাবের কাছে গেলে তো আমারও ক্ষতি হবে, কারণ আমারই ভাই। এরপর হচ্ছে যে আমি হচ্ছে যে ইয়ে করলাম, মানে র্যাবের কাছে আর গেলাম না, কিন্তু আমার সাইকেলটা পরে ফিরিয়ে দিছিল। জানতে পারলেন কিভাবে যে আপনার কাপড়গুলো এগুলো বিক্রি করে দিয়েছে? ওই মানে উনিই বলছে, ওর বড় ভাই বলছে যে তোর কাপড় চোপড় সব বিক্রি করে দিয়েছে, সাইকেলটাও বিক্রি করে দিল, কিন্তু সাইকেলটা আমি ফিরে নিয়ে আসছি। আচ্ছা। তো সাইকেলটা ফিরে নিয়ে আসার পরে আমাকে সাইকেলটা দিল, তাও মানে যেভাবে দেয় যত্ন সহকারে, ওইরকম মন মানসিকতা ছিল না। ওই মানে একটা মানে অবহেলার উপরে বলছে যে নে তোর সাইকেল, এইভাবে নেওয়ার পরে আমি সাইকেলটা নিয়ে আমি জিজ্ঞেস করলেন না যে কেন আমার ব্যবসায়ের পুঁজিগুলো নষ্ট করে দিলা তোমরা? হ্যাঁ, আমি বললাম যে আমার এটা করলো কেন। বলল যে হচ্ছে যে সেটা আমি জানি না, তো ওর সাথে বুঝগা। তারপরে আমি হচ্ছে মানে এইভাবে আমি। আপনার চেয়ে কয় বছরের বড় ছিল? অনেক বড়, আমার থেকে অনেক বড়। এখন আমার মতো ছেলে মেয়ে আছে। ও, ওই সময়ে তার মানে আপনি যেহেতু ছোট ছিলেন, আপনি আর পারেননি ওনার সঙ্গে ফেস টু ফেস কথা বলতে? না, আমি তো মানে ও বড় ভাই চেয়েছে, আমি দিয়েছি। আচ্ছা। আমি তো আর আমার মনে তো আর সন্দেহ নেই যে ও নিয়ে যে এই কাজ করবে। আচ্ছা, যেহেতু আপনার ব্যবসার 12টা বাজিয়ে দিল, তারপর? যে আমার ব্যবসার 12টা বাজিয়ে দেওয়ার পরে আমি আরাপুর শহরে মানে ঘুরে বেড়াচ্ছি। যে ঘুরে বেড়ালে ওই যে সে মুশারফ ভাই, ওই যে যিনি আমাকে বাচ্চাগুলো পড়তে বলেছিলেন, বাচ্চাগুলো পড়াতে বলছিলেন, উনি ওই ভাই আবার দেখি রিক্সায় করে যাচ্ছে। যাওয়ার পরে আমাকে বলছে যে আশরাফুল, তুই এভাবে ঘুরে বেড়াচ্ছিস, অবস্থা আমার একদমই খারাপ, মন মাইন্ড খুবই খারাপ। তারপরে আমি বললাম ভাইকে সব। ভাই বলল যে তোর ব্যবসা করা লাগবে না, তুই আমার সাথে চল। তো সাইকেলটা গেল, আমি বললাম ভাই সাইকেলটা নিয়ে। বলছে যে তুই আমার সাথে ওটা তো এখন ওর, তোর আর কিছু করা লাগবে না, তুই চল। তারপরে আমি গেলাম, উনি ঘুমিয়ে আসি। ওই সময় আমাকে কিছু বলেনি, রাত 12টার সময় আমাকে বলছে তোর খাওয়া দাওয়া যা লাগে তুই, মানে ওনার স্ত্রীকে আমি আবার বউ বলে ডাকতাম, ওনার বাড়িতেই থাকতাম, এক রকম ওনার বাড়িতেই খাওয়া দাওয়া সব কিছু ওনার বাড়িতেই করতাম। তা উনি বললেন যে তুই তোর বউর কাছে যা দরকার তাই চাবি। সে কিন্তু আমার রক্তের কেউ না, উনি আমার রক্তের কেউ না, উনি আমার মানে এই আজকের মানে এই পর্যন্ত আসতে উনারই অবদান বেশি। আচ্ছা, ঠিক আছে। তো উনি হচ্ছে যে বলছে যে তুই আজ থেকে একদম সব ছেড়ে দিয়ে ভালোভাবে লেখাপড়া কর আর ভর্তি হ, কোনো ভালো কলেজে ভর্তি হ। কিন্তু আমার মানে যদিও ভাই কোনো তো রেজাল্ট হয়নি আপনার এসএসসি রেজাল্ট হয়নি। তারপরে হচ্ছে যে আমি তখন একটা প্রাইভেট পড়তে লাগলাম, মানে ইন্টারে ভর্তি হব, এই কারণে ইংলিশটা বেসিস ভালো করার জন্য প্রাইভেট পড়তে লাগলাম। এবং ওই ভাইয়ের বাড়িতেই থাকতাম। থাকতে থাকতে এরপরে এসএসসি রেজাল্ট দিয়ে দিল। দেওয়ার পরে আমি মানে ওই সাইকেলটা যে পাইলাম, সাইকেলটা পেয়ে আমি মানে সাইকেলটা নিয়ে ভাইয়ের বাসায় থাকি। থাকার পরে এসএসসি রেজাল্ট দিলে আমি আবার মানে ভর্তি হলাম একটা লিল্লা বোর্ডিংয়ে। কি রেজাল্ট আসলো এসএসসির? এসএসসির 4.56। 4.56 আউট অফ 5? জি। তারপরে আমি লিল্লা বোর্ডিং বলতে কি বোঝায় এটা? কি এটা হচ্ছে যে মানে ভাত সম্পূর্ণ ফ্রি। আচ্ছা। যেটাকে সম্পূর্ণ ফ্রি, 3 ছেলে মেয়ে এখানে লেখাপড়া করে বেশি। ওখানে ভর্তি হলেন? জি। আচ্ছা। তো ওখানে ভর্তি হলাম। এটার নাম কি ছিল? বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসা। বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসা, এটা কি ঝিনাইদহে? চুয়াডাঙ্গাতে। আচ্ছা, তো ওখানে লিল্লা বোর্ডিংয়ে থাকতেন? জি। আবু বকর সিদ্দিক ভাইয়ের কাছে প্রাইভেট পড়ি, এবং উনি আমাকে মানে দিলেন যে তুমি লিল্লা বোর্ডিংয়ে ভর্তি হলে তোমার জন্য ভালো হবে। আমি ভাইকে বললাম যে ভাই আমার তো এই অবস্থা, তো আমি কোথায় ভর্তি হলে, কলেজে ভর্তি হবো নাকি কোনো মাদ্রাসায় ভর্তি হবো? ভর্তি হলে আমার জন্য ভালো হবে। বললো তোমার জন্য বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়েই যথেষ্ট। আচ্ছা। ওখানে কাজী জাহাঙ্গীর আনাম স্যার আছে, ওখানে ইংলিশে ভালো করতে পারবা, ওখানে ভর্তি হও। আচ্ছা। তারপরে ওখানে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমার মানে ওই যে ব্যবসাটা আবার শুরু করলাম, মানে ওই কাপড় ফেরি করে বেড়ানো ব্যবসাটা আবার শুরু করলাম। এর মধ্যে আমার পায়খানা দিয়ে প্রচুর পরিমাণে রক্ত পড়া শুরু হয়। ওইটা রক্ত পড়া শুরু হলে আমি মানে যখন টয়লেট থেকে উঠি তখন আমার মাথা পুরো মানে ভো ভো করে ঘুরতে থাকে, এবং আমি মানে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। তারপরে ওখান থেকে আমি মানে ভয় পেয়ে যাই, বিশাল একটা ভয় পাই যে আমার এই অবস্থা হওয়ার কারণ কি। তারপরে আমার ওখানকার বন্ধুরা আমাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে টানা হাসলা করে, ডাক্তারের কাছে ছোটাছুটি করার পরে ডাক্তার বলল যে এটা হচ্ছে যে
পাইলস মতোই, কিন্তু পাইলস না ওটা, যেটা পাইলস থেকে হয় সেটা না, এটা হচ্ছে সরাসরি মানে খাদ্যনালী থেকে আসছে। আচ্ছা। তারপরে আমার মানে ডাক্তারে আমাকে যেভাবে চলতে বললেন আমি ওইভাবে চললাম। আপাতত ব্যবসাটা একটু বন্ধ রাখলাম। তারপরে এভাবে আমি মানে ওই যে রক্ত পড়া শুরু হলো, মানে প্রতিদিন অন্তত মুরগি জবাই করে দিলে যেভাবে রক্ত পড়তো ওইভাবে রক্ত তীরের মতো ছুটতো প্রতিদিন। কিন্তু ওইভাবে হতে হতে আমি মানে একদম শরীর একদম কঙ্কাল হয়ে যায়। তো কঙ্কাল অবস্থায় চলে যাওয়ার পরে আমার মানে মাথা একদম মানে গরম হয়ে যেত। সবসময় আমি দিনের ভিতর 3-4 বার গোসল করতাম। তারপরে এইভাবেই আমার চলতে চলতে আমি দেখলাম যে আমি তো শেষ হয়ে গেলাম। তারপরে আমার বন্ধুরা হচ্ছে যে বললো যে ওই যে মানে হোমিওপ্যাথি খেতে। আচ্ছা। তো আমি হোমিওপ্যাথি খেলাম আমার কাজী জাহাঙ্গীর নাম স্যারের কাছে। স্যার মারা গেছেন, স্যারকে উনি আমাকে ফ্রি চিকিৎসা করাতেন, বলতে যে তোর টাকা পয়সা লাগবে না, তুই যতদিন ওষুধ খাবি আমার কাছ থেকেই খাবি। আচ্ছা। এরপরে হোমিওপ্যাথিতেও কোনো কাজ হয় না। তারপরে মানে ওখান করেই শাহরের নাফিস ভাই, বদরগঞ্জেরই শাহরের নাফিস ভাই বলেন যে আচ্ছা মনি তুই এখান থেকে ওষুধ খেয়ে দেখ, যদি কাজ হয় তাহলে ভালো, টাকা পয়সা লাগবে না। তারপরে ওষুধ খেলাম, কোনো কাজই হয় না, কোনো কিছু তো বন্ধ হয় না। এরপর আমি কবিরাজি চিকিৎসা শুরু করি। আচ্ছা। কবিরাজি বিভিন্ন গাছগাছরা খাই এবং আমার মানে বাগানের গাছগাছরা খাই। তো এভাবে আমার বন্ধুরা টিটকিরি মারতো যে আশরাফ হচ্ছে বাগান, আশরাফের কারণে বাগানে গাছগাছালি থাকার মতো নাই। মানে এত খাওয়া শুরু করলাম, মানে নিমের পাতা আমি মুট চাবিয়ে খেতাম, যাতে আল্লাহ সুস্থ করে দেয়, যাতে আমি আল্লাহ আমাকে সুস্থ করে দেয়, এই জন্য খেতাম। রক্ত পড়াটা বুঝতে পারছেন ভাই, মানে ভয়ঙ্কর অবস্থা, মানে কোনো কাটা ছেঁড়া বাদে যদি রক্ত পড়ে তাও তীরের মতো, তাহলে কেমন মনে হয়। তখন আমার বাথরুম করা তখন একটা আতঙ্কের মতো হয়ে গেছে। তো ওই সময় আমার ওইভাবে রক্ত পড়তে আমি ওইভাবে মানে আমি আপাতত একটু সুস্থ হলাম। তারপরে ব্যবসাটা আবার শুরু করলাম। শুরু করতে করতে এভাবে 2010-এর সেশনটা শুরু হলো। আপনার এখানে একটা নোট করার মতো যে ওই সময়টাতে প্রপার ট্রিটমেন্ট যেটা হওয়ার কথা ছিল সেটা আমি হতে পারেন নাই, কিন্তু কোনো রকম একটু সুস্থ হয়েছেন। কিন্তু তারপর আবার নতুন করে ব্যবসা শুরু তখন আপনি ভর্তি হয়েছেন ইন্টারমিডিয়েট বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদ্রাসায় ভর্তি হয়েছে। আচ্ছা, ওটাকে কি বলে? আলিয়া মাদ্রাসা মানে আলিয়া বলে। ইন্টারমিডিয়েটকে কি বলে? হচ্ছে আলিম বলে। আলিমে ভর্তি হয়েছে। ওকে, তারপর? তো ওটাই আমি মানে ওইভাবে চলতে চলতে আমি ব্যবসা শুরু করি। ব্যবসা শুরু করে তারপরে এইভাবে 2010-এর সেশনটা চলে গেল। 11 সেশনটা শুরু হলো। কারণ এর ভিতরে আবার ইয়ার চেঞ্জ পরীক্ষা, মানে বর্ষ শেষ পরীক্ষাগুলো আমি দিলাম, কিন্তু আমার হাত পা ওখান থেকেই আমার ওই রক্ত পড়ার কারণে আমার হাত পা মানে থরথর করে কাঁপা শুরু হলো। হলে আমি লিখতে গেলে লাইন অন্য দিকে চলে যেত, মানে শরীরে এনার্জি নাই, শরীরে এত দুর্বল হয়ে গেছে। তারপরে আর একটা জিনিস সেটা হচ্ছে যে ভাই বোঝার মতো যে যার মা বাপই নাই তার আবার কেয়ার নেবে কে? না, এটা আমি বলতে চাচ্ছিলাম। কেয়ার বলতে দেখেন ওখানেও একটা লিল্লা বোর্ডিংও ফ্রি খায়, আর ফ্রি খাওয়ার সম্পর্কে যারা লিল্লা বোর্ডিংয়ে আছেন আমি উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই যে একটা ইতিমের জন্য যে ফ্রি খাবার, সেই খাবার একটা রাজকীয় খাবার থাকে না, কিন্তু ওর দরকার ছিল ওই সময় রাজকীয় খাবার এবং ওর শরীরের সাপোর্টের জন্য। সেটা তো ও পায়নি, বরং সারাটা দিন হাড় ভাঙা খাটুনিতে বাড়িতে কাপড় ফেরি করে বেরো, যে 2 পয়সা রোজগার হচ্ছে সেটা ওর জীবনমান নির্ধারণের জন্য। এবং সে গরুর মতো পরিশ্রম, মানে কলুর বলদ যেটাকে বলে, সেরকম পরিশ্রম করে যেত। আর এই অবস্থায় তার পেটের ভেতরে এমন কিছু একটা হয়েছে যেটা আসলে আলটিমেটলি তখনও ডায়াগনোস করা যায় নাই, এবং চারপাশে বুঝতেই পাচ্ছেন যে ও যা পেয়েছে হাতের কাছে সেটাই ও খেয়ে সুস্থ হওয়ার চেষ্টা করছে। তাহলে শরীরের অবস্থাটা কি হতে পারে? ওর হাত পা কাঁপাকাঁপি তো খুবই স্বাভাবিক, এটাই আসলে ও বলতে চাচ্ছে। হ্যাঁ, তারপরে এভাবে 2011 সেশনটা শেষ হলো, কোনো রকম শেষ করলাম। ব্যবসার মাধ্যমে ব্যবসা করতে এভাবে শেষ করতে আমার মানে আলিম টেস্ট পরীক্ষা শুরু হলো। টেস্ট পরীক্ষা মানে শুরু হলে আমি ব্যবসা বন্ধ করে টেস্ট পরীক্ষা দিলাম। টেস্ট পরীক্ষায় আমার রেজাল্ট একটু কমা হওয়ার কারণে আমার মানে নিজের মাইন্ডেই লাগলো যে এত কষ্টের পর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তো মানুষের ভিতরে আমি মুখ দেখাতে পারবো না। রাইট। তারপরে আমি মানে ব্যবসাটা বন্ধ রাখলাম আপাতত। বন্ধ রেখে আমি ওই
আলিম পরীক্ষা পর্যন্ত, মানে ফাইনাল পরীক্ষা পর্যন্ত, বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি স্থগিত রেখে আমি ভালোভাবে পড়তে লাগলাম। পড়তে পড়তে এইভাবে আমি মানে আলিম পরীক্ষা দিলাম চুয়াডাঙ্গা থেকে। আলিম পরীক্ষা দিয়ে আমি ওইভাবেই মানে আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে জীবনে বড় কিছু একটা হব। মানে তারপরে আমি ওখান থেকে করতে করতে পরীক্ষা দিয়ে পরীক্ষাটা শেষ হয়ে গেল। আলিম পরীক্ষা শেষ হওয়ার পরে আমি এখন সবাই আমার বন্ধুরা ভালো ভালো জায়গায় ভর্তি হচ্ছে, কোচিংয়ে ভর্তি হচ্ছে, যে ইউনিভার্সিটি পড়বে, ইউনিভার্সিটি ভর্তি হবে। কিন্তু আমার ওই সময় যে ইউনিভার্সিটি পড়বো এমন কোনো আমার মানে ভিতরে কোনো আশাই নাই যে আমি আমার মতো একটা ছাত্র ইউনিভার্সিটি পর্যন্ত যাবে, এমন কোনো একটা ইয়েই নাই। আমি মানে এমন অবস্থা আমার, একে তো অসুস্থ, তাতে পরীক্ষা দিচ্ছি, তাতে টাকার টেনশন, মানে আর্থিক সমস্যা। তো এইভাবে আমি চলতে চলতে আমার মানে ওই বন্ধুরা সবাই ঢাকায় ভর্তি হলো, কেউ ইসিসি, কেউ মানে ফোকাসে ভর্তি হওয়ার পরে আমি মানে ইউনিভার্সিটি ভর্তি কোচিং এর কথা বলছেন? ইউনিভার্সিটি ভর্তি কোচিং। তারপরে আমি মানে এইভাবেই আমি মানে আমার নানির বাড়িতেই থাকি, চলে আসলাম ফিরে। কিন্তু আসলে মূল কথা হচ্ছে যে আমার নানিও ছিল না, নানিও মারা গেছিলো। তো নানির ওখানে থাকার পরে আমি ওইভাবে ব্যবসা আবার শুরু করলাম। ব্যবসা শুরু করতে করতে নানি মারা গেলেও দেখতো কে আপনাকে তাহলে? ওই যে ভাইয়ের কথা বলছি, মানে মোশাররফ ভাই, ওনার বাড়িতেই আমি খেতাম। আচ্ছা। তো নানির বাড়ির পাশেই ছিল? জি জি, ওটা নানির বাড়ির পাশে, মানে এটা হচ্ছে শৈলকুপা থানা, ওটা হরিণাকুণ্ডুর থানা। আচ্ছা আচ্ছা, মানে একই ইয়েতে, এরিয়ার মধ্যে। তো এইভাবে চলতে চলতে আমি মানে ওই ব্যবসাটা আবার শুরু করলাম, যে বিশ্ববিদ্যালয়ে পড়বো কিভাবে, আমার কিছু নাই, কিভাবে কি করব। এভাবে আমি কি করতেন? এই কাপড় নিয়ে কি বাড়ি বাড়ি কি ডাকাডাকি করতেন? জি জি জি, ওই কি বলতেন? ওই বলতাম যে এই প্যান গেঞ্জি মেক্সুন্না 3 পিস নেবেন নাকি, এরকম বলতাম। আচ্ছা। মানে যেটা হচ্ছে যে বলতে হচ্ছে যে গ্রাম্য ভাষায় যা বলে, ওই প্যান গেঞ্জি মেক্সুন্না 3 পিস এরকম বলতাম। আচ্ছা। তো লজ্জা লাগতো না? লজ্জা একটা জিনিস কি, যার মানে প্রথম একটা লজ্জা লাগতো। প্রথম সবারই লজ্জা থাকা স্বাভাবিক, এটা লজ্জা লাগার কথা। তো আমার ওটা যখন চালু হয়ে গেছিল তখন আর লজ্জা লাগতো না, কারণ তখন ওটাই আমার কর্ম। আচ্ছা, কয় টাকা লাভ হতো সারাদিন কাজ করে? সারাদিন ওই সময় আমার হচ্ছে যদি 2000 টাকা বেচাকেনা করতাম, 300-400 টাকা থাকতো। আচ্ছা। তো এইভাবে চলতে চলতে আমি মানে হচ্ছে যে সবাই যেখানে ইউনিভার্সিটি কোচিং করছে সেখানে আমি ওইভাবে ব্যবসা করছি। তারপরে এর ভিতরে ইন্টার রেজাল্ট দিল, মানে আলিমের রেজাল্ট দিলে রেজাল্টটা একটু ভালো হলো, এসএসসির থেকে একটু মানে কমা হলে আমি রেজাল্ট পাওয়ার পরে আমি একটা কোচিংয়ে, ঝিনাইদহ শহরে একটা সাধারণ কোচিংয়ে ভর্তি হলাম। আপনার এসএসসি ইন্টারে কি মানে সায়েন্স, আর্টস আর কমার্স? আর্টস ছিল। আচ্ছা, হ্যাঁ। তো এখানে হচ্ছে যে আমি ভর্তি হওয়ার পরে মানে আমি পড়তে লাগলাম, ওইভাবে ব্যবসা করতাম আর ওইভাবে এসে পড়তাম, কিন্তু আমার পড়া হতো না। তো এইভাবে করতে করতে আমি বাংলাদেশের ভিতরে সবাই মানে যেখানে ঢাকা ইউনিভার্সিটি পড়বে, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পড়বে, সেখানে আমি শুধু বাংলাদেশের ভিতরে রাজশাহী এবং ইসলামী ইউনিভার্সিটি 2টা ফর্ম উঠাইছি। রাজশাহী ইউনিভার্সিটি আর ইসলাম ইউনিভার্সিটি? জি, ও রাজশাহী ইউনিভার্সিটি একটা আর ইসলামিক ইউনিভার্সিটি একটা, 2টা উঠাইছি। তো প্রথমেই আমি এইভাবে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিলাম। দেওয়ার পরে তখন কিন্তু আমার অবস্থা খারাপ। আমি যে ফর্মের ওই যে বৃত্তটা পূরণ করবো, ওই বৃত্তটা পূরণ করতে গেলে আমার আরেকটা পূরণ হয়ে যায়। আমার এত শরীর দুর্বল, মানে হাত কাঁপে। আপনারা শুনছেন আশরাফের জীবন গল্প। খুব অল্প সময়ে আপনারা মোটামুটি একটা অন্যরকম আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছেন। বাট আমি জানি যত জীবন গল্প আমি এখানে প্রচার করি, আমি কখনোই খুব বেশি বিস্মিত হই না এখন ইদানিং। কারণ প্রথম থেকে খুব হতাম, প্রথম থেকে প্রত্যেকটা গল্প আমার একেবারে মাথার মধ্যে গেঁথে থাকতো। কিন্তু ব্রেনেরও একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, এরপরে ব্রেন আর পারে না। হ্যাঁ, তো আমার হয়েছে কি, গল্প প্রচার করতে করতে, গল্প শুনতে শুনতে আমার ওই ধারণ ক্ষমতার লিমিট ক্রস করে গেছে। আমি খুব সহজে এখন আর অবাক হই না। মানুষের জীবন যে কতটা নাটকীয়তায় পরিপূর্ণ হতে পারে সেটা আমি মনে করি প্রত্যেকেই নিজের জায়গা থেকে রিয়েলাইজ করতে পারে। এটা খুব সহজ। হয়তো আশরাফ এখানে এসে সুন্দর করে বলছে বলে আশরাফের জীবনটাকে এরকম মনে হচ্ছে। আপনি আপনার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখেন, আপনার জীবনে আশরাফের মতোই কিংবা তার থেকেও বেশি অনেক আপস অ্যান্ড ডাউনস আছে। তো আমি এই কথাটা এই কারণেই এখানে বলছি যে কেবল শুরু হয়েছে মাত্র, সামনের দিকে যেতে হবে। অবিশ্বাস্য অনেক কিছুই অপেক্ষা করছে আপনার জন্য। ছোট্ট একটা বিরতির পর ফিরবো। আর এই ফাঁকে আপনাদেরকে বলে রাখি, যারা
এই গল্পটা ইউটিউবে শুনছেন, ঢাকা এফএমের ইউটিউবে, এবং একই সাথে রেডিওতে শুনছেন, তাদের সবাইকে বলবো আশরাফের একটা ভিডিও ফুটেজ আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা ওনাকে সরাসরি দেখতে পারবেন। আমার ইউটিউব ঠিকানাটা হচ্ছে www.youtube.com/RJKibriya FM, RJKEBRIA FM। চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ওখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশের বেল বাটনটি অন করে দেবেন, তাহলে এই চ্যানেলের সমস্ত কিছু আপনি আপ টু ডেট থাকতে পারবেন। কথা না বাড়িয়ে আমি আশরাফের কাছে আবার ফিরছি। তারপরে আমার মানে ওখান থেকে ফর্ম করতে করতে কিন্তু আমার 2টা ফর্ম নষ্ট করে ফেললাম। বিত্তপূরণ করতে পারছেন না? বিত্তপূরণ করতে পারছি না। ফর্ম পূরণ নষ্ট করে ফেললে তারপরে আমি স্যারের কাছে বলছি, ওখানে কর্তব্যরত স্যারকে বলছি যে স্যার আমি তো ফর্ম এইভাবে ভুল হয়ে গেছে, কি করব? বলছে ঠিক আছে ওটা রাখো, এটা নাও। আবার ওটা দেওয়ার পরে ওটাও আমি নষ্ট করে ফেলাই আমার হাত কাঁপার কারণে। কিন্তু স্যারের এগে গিয়ে বলে, মিয়া তুমি ইউনিভার্সিটি পড়বা আর ফর্ম নষ্ট করে ফেলছো বারবার। তো এইভাবে হওয়ার পরে স্যারের পা জড়িয়ে ধরার পরে আর একটা ফর্ম দেওয়ার পরে আমি ওই পরীক্ষাটা দিয়েই প্রথমেই আমার রাজশাহী ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজে চান্স হয়। মাশাআল্লাহ। তো চান্স হওয়ার পরে আমি আবার পরের কিছুদিন পর ইসলামিক ইউনিভার্সিটি আবার কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি মানে হয়, পরীক্ষা হয়। ওখানে আমার মানে আরবিতে চান্স হয়, আরবি সাহিত্যে চান্স হলে আমার তখন একটা আসে যে মানে নিজের ভিতরে একটা মানে স্পৃহা জাগে, কনফিডেন্স চলে আসে যে আমি না ঢাকা ইউনিভার্সিটি ফর্ম উঠালে আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতাম, দুইটাতে যেহেতু চান্স পেয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে পেতাম। তার পরের বছর কিন্তু আমি মানে পরের বছর আমি ওই আপনি কি করলেন, রাজশাহীতে ভর্তি হলেন না? রাজশাহীতে ভর্তি হইনি, চলে আসলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে আমার বাড়ির কাছে সেহেতু আমি ব্যবসাও করতে পারবো এবং ভালোভাবে পড়তেও পারবো এবং ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি একটু প্রিপারেশন নিতে পারবো। কিন্তু আমার ওই বন্ধুরা বলল যে ওই গ্রামে থেকে ঢাকা ইউনিভার্সিটি পড়ার আশা করা যায় না। জি। তারপরে আমি আর্থিক সমস্যা থাকার কারণে আমি মানে ঢাকাতে চলে আসি, কমলাপুর মানে ঢাকা ইউনিভার্সিটি। আমার একটা বন্ধু লেখাপড়া করতো, ওর সাহায্য নিয়েই আমি পড়তে থাকি। আপনি ঢাকাতে চলে আসেন, কোথায় থাকেন? ঢাকা ইউনিভার্সিটির জহুরুল হক হলে থাকতেন। আমি এখানে একটা কথা বলি, একটা যেটা হচ্ছে যে আপনি রাজশাহীতে চান্স পেলেন, রাজশাহীতে আপনি পড়েননি ওই সময়টাতে, ভর্তি হয়ে আছেন আপনি কুষ্টিয়াতেও আরবিকে ভর্তি হয়েছেন, কিন্তু আপনি দুটোর একটা তো পড়ছেন না। আপনার টার্গেট হচ্ছে পরের বছর যেভাবে হোক আপনাকে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি চান্স নেবেন। তো ওই সময় জহুরুল হলের কোনো একটা বন্ধুর রুমে থেকে আপনি প্রিপারেশন নিচ্ছেন। আচ্ছা, তারপর এরপর আমি যে মানে টাকা পয়সার সমস্যা, আর্থিক ঢাকায় তো থাকতে হলে টাকা পয়সার দরকার। এরপরে আমি মানে বন্ধুদের বললে ওরা বলল যে আমার বন্ধু আসাদুজ্জামান আরিফ বাংলায় লেখাপড়া শেষ করছে, তো ও বললো যে এভাবে তো প্রস্তুতি নেওয়া যায় না, এইভাবে ঢাকা ইউনিভার্সিটি অনেক কঠিন, একটা হার্ডলি মানে করতে হবে। তারপরে আমি কমলাপুর রেল স্টেশনে পত্রিকা বিক্রি শুরু করলাম ওই সময়টাতে। আপনার কখনো মনে হয়নি যে আপনি যত বড় রিস্ক নিচ্ছেন, দুটো ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হয়ে আছেন, কোনো কারণে যদি আপনার এই ঢাকা ইউনিভার্সিটিতে আপনি চান্স না পান, ওটা যদি বাতিল হয়ে যায়? ভিতরে একটা মানে ছিল, মনের একটা জোর ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবোই, মানে আপনি কোনো সেকেন্ড থট দেননি না? আচ্ছা। তারপরে আমি যে মানে এভাবে কমলাপুর রেল স্টেশনে পত্রিকা বিক্রি শুরু করলাম। আচ্ছা। করতে করতে আমি এইভাবে রাত্রে এসে পড়তে মানে আমার মানে পরীক্ষা চলে আসলে আমি ঢাকা ইউনিভার্সিটি ঘ ইউনিটে ইংলিশে ফেল করলাম। ফেল করলে আমার আর এক সপ্তাহ পরে আবার আমার যেটা হচ্ছে খ ইউনিটে পরীক্ষা হবে, আমি ওইটাতে পরীক্ষার করার জন্য আমি ভালোভাবে প্রস্তুতি নিলাম, কিন্তু আমার চান্স হলো মানে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ, কিন্তু আমার ছিল যেভাবে বড় কিছু হতে হলে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজে পড়ে কিছু হবে না। তারপরে পরের বছর রাজশাহী ইউনিভার্সিটিও ফর্ম ওঠানো ছিল। তারপরে আমার মানে যখন এই ঢাকা ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট না পেলাম, তখন আমার মাইন্ড খারাপ হয়ে গেল। আচ্ছা, যে কি করলাম, রাজশাহীও হারালাম, ঢাকাও হারালাম, এখন আমি তো মানে উভয় কুল হারিয়ে এখন আমি মাঝখানে একটা হাবুডুবু খাওয়া মতো অবস্থা। তারপরে রাজশাহী ইউনিভার্সিটি আবার মানে ভর্তি পরীক্ষা দিলাম। ভর্তি পরীক্ষা দিয়ে ওই মানে
লিখিত পরীক্ষার কারণে আমার চান্সটা আবার হয়েছিল। এইভাবে আমি লিখিত পরীক্ষা দিয়ে আবার ওই ইসলামিক স্টাডিজে চান্স হয়। মানে মাঝখান থেকে 1 বছর নষ্ট হলো। জি। ওকে। তো মাঝখান থেকে 1 বছর আমার লস হয়ে যায়। এইভাবে আমি কত সালের দিকে ভর্তি হলেন এটা ইসলামিক হচ্ছে যে 2013-14 সেশনে ভর্তি হলাম। 13 থেকে 14 সেশনে আপনি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি জি হলেন। জি। ওকে। ভর্তি হওয়ার পর এইভাবে ভর্তি হওয়ার পরে ক্লাসটা শুরু হয়ে গেল। হ্যাঁ। শুরু হলে আমার মানে বাড়ি থেকে সব কিছু, নানি বাড়ি থেকে সব কিছু গুছিয়ে রাজশাহী ইউনিভার্সিটি চলে গেলাম। কোন হলে অ্যাটাচ ছিলেন আপনি? ওটা শহীদ জিয়াউর রহমান হল। কিন্তু প্রথমেই তো হলে ওঠা যায় না, তো আমি লেখাপড়া শুরু করলাম, একটা মেসে উঠি। মেসে ওঠার পরে আমার অবস্থা হয়ে গেল কি, যে এমন অবস্থা, তখন আমার যে টাকা পয়সা গুছাইছিলাম ব্যবসা করে, ওই টাকাটা আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতেই আমার শেষ হয়ে যায়। এই কারণে আমার মানে এমন একটা পর্যায়ে চলে যায় যে এমন কষ্টের ভিতরে, মানে এমন ইসের ভিতরে পড়ে যায় যে ওই মুহূর্তে আমি কিভাবে চলবো, এই চিন্তাটা আমার তখন মাথায় চলে আসে যে এখানে তো ব্যবসা করা যাবে না, এখানে কি করব। তখন হচ্ছে যে আমার মানে ক্লাসের ক্যাপ্টেন বন্ধু আবদুল্লাল মতিন, চুয়াডাঙ্গায় বাসা, ওর কাছে আমি সব শেয়ার করলাম, আমার সবগুলো বিষয় শেয়ার করলাম। করলে ও যে ম্যাচে থাকি একই ম্যাচে, ওই ম্যাচের মালিককে ও বলে যে আঙ্কেল এই অবস্থা। তো তারপরে আঙ্কেল বলে যে বাবা তুমি যতদিন থাকবা ততদিন আমার এখানে থাকবা, টাকা পয়সা লাগবে সম্পূর্ণ ফ্রি করে দেন। মাশাআল্লাহ। তারপরে আমি টাকা পয়সার জন্য ওই আঙ্কেলের ভাস থেকে মানে পড়াতাম। আচ্ছা। ওইভাবে মানে টিউশনি করতাম। তো ওই আবদুল্লাল মতিনি টিউশনি ঠিক করে দেয়। ঠিক করে দেওয়ার পর ওইভাবে টিউশনি করে আমি কোনো রকম চলি। আর মানে আমি তখন ওই মানে এতটাই অসুস্থ, এতটাই দুর্বল যে আমি তখন ভাত, মাছ, মাংস, ডিম, দুধ আমি খেতে পারি না, এমন অবস্থা। তো আমি ওই সময় থেকেই হচ্ছে যে ঠান্ডা জাতীয়, তরল জাতীয় খাবার খেতাম। তো এইভাবে আমার মানে মেসে ওই খাবারের সমস্যা থাকার কারণে মেসে থাকা হলো না, আমি হলে উঠে গেলাম। হলে ওঠার পরে আমার মানে অন্য একটা জীবন শুরু হলো। কিরকম? যে মানে বাইরের জীবনে একটা আর হলের জীবনে একটা, মানে রাজনৈতিক পর্যায়ে। এদিকে আপনাকে বাধ্য হয়েছে? আমাকে বাধ্য করার মতোই এক প্রকার, কিন্তু তারপরেও আমি আসলে জড়াতে চাইনি, তো জড়াইনি এর ভেতরে। তো এরপরে আমি ওখান থেকে চলে গেলে ওখানেই আমি মানে টিউশনি করি ওই ইয়েতে, আর শহীদ জিয়াউর রহমান হলে থাকি। থাকার পরে এখন আমার এমন পর্যায়ে শুরু হলো যে আমি খাওয়ার টাকা নাই, পরের দিন আমি খাবো কি, এই চিন্তাটা আমার করতে হয়। তো আমি ওইভাবে মানে মানে কোনো ইয়ে পাচ্ছি না, কুল কিনারা পাচ্ছি না। এর ভেতরে মানে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট থেকে একটা ফর্ম ছাড়ে। ফর্ম ছাড়ার পরে আমি মানে আবেদন করলাম। ওখানে আবেদন করলে আমার নামটা ওখানে আসে, মানে সব কিছু তুলে ধরে আমি আবেদন করলে ওখান থেকে আসে। মাসে 2000 টাকা করে আমার ওখান থেকে আসতো। কিন্তু ওই 2000 টাকায় আমার চলতো না, কারণ 2000 টাকা ওখানে খেতে, যেখানে 3000 টাকা মাসে হয় না, তারপরেও 2000 টাকায় কীভাবে হয়। তারপরেও আমি টিউশন করতাম। আর এইভাবে আমার একটা যে জামা কাপড় ভালোভাবে, ভালো শার্ট কিনবো, ভালো প্যান্ট কিনবো, আমার ওই অবস্থাটাও ছিল না। এমন পর্যায়ে চলে গেছিলো যে আমার মানে ভিক্ষা করার মতো অবস্থা। তারপরে আমি মানে ওইভাবে ইয়ে করতে করতে আমি টিউশনি করতে করতে আর ওই সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের ওই 2000 টাকায় চলতে এইভাবে আমার মানে চলে। মানে এভাবে 2014 সালের মে মাসের 20 তারিখে হঠাৎ আমি মানে আমার যে দুর্বলতা, অসুস্থতার কারণে আমি ভার্সিটি মেডিকেলে যাই। ভার্সিটি মেডিকেলে গেলে ভার্সিটির স্যার আমার সব কিছু শুনে বলে যে তুমি একটা বিশেষজ্ঞ ডাক্তার দেখাও, তোমার জাতীয় রোগ হয়েছে। জাতীয় রোগ? জি। তারপরে আমি স্যারকে বললাম যে স্যার, আমার ডাক্তারকে বললাম যে স্যার আমার জাতীয় রোগ মানে কি? বলছে যে তুমি ভালো ডাক্তার দেখাও, টের পাবা। তারপরে আমি আমার বন্ধু মতিনকে বললাম, বললো ও আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ডাক্তার মানে যে ডাক্তারের কাছে নিয়ে গেল, ওই ডাক্তার আমাকে মানে চেক আপ করে বললো যে আমার এখানে হবে না, খালেকুজ্জামান সরকারের কাছে নিয়ে যান। ওখানে আমাকে নিয়ে গেল। খালেকুজ্জামান সরকার কে ছিল? ডাক্তার, একজন প্রমিনেন্ট ডাক্তার। জি। আচ্ছা, কোথায় বসতো? উনি হচ্ছে রাজশাহী পপুলারে। ওকে। তো উনি ওখান থেকে উনি আমাকে মানে পেটের ভিতরে মেশিন ঢুকাই দিল। ঢুকাই দেওয়ার পরে ওখান থেকে উনি বলল যে
জটিল সমস্যা, তো মানে ঢাকায় নিয়ে যেতে হবে, এখানে সমস্যা খুব জটিল। তারপরে আমার মানে আরও ভয় হতে লাগলো যে খুলে বলে না কি হয়েছে? না, খুলে বললো না। খুলে না বলার পরে আমার বন্ধুরা মানে ওই সময় আমাকে নিয়ে ছোটাছুটি করতে লাগলো, এবং আপনার ইউনিভার্সিটির বন্ধুরা? জি, আমার বন্ধুরা হচ্ছে যে মানে আমার ব্যানার পোস্টার সব কিছু ইউনিভার্সিটিতে মানে ইয়ে করলো। তো তখন তো রোগ ডায়াগনোজ হয়নি, তখনই কেন ব্যানার পোস্টার? মানে তখন রোগটা হচ্ছে যে ওদের কাছে বলছিল। ও আপনাকে জানায়নি? না, আমাকে জানায়নি। তারপরে এটা হওয়ার পরে মানে শুনলাম যে আমার স্টোমাক ক্যান্সার হয়েছে। কোথায় গিয়ে শুনলেন এটা? ওটা ঢাকা থেকে এসে। কি হলো ঢাকায় গিয়ে আপনি কি করলেন? ঢাকায় মতিঝিল শাহজাহানপুর ইসলামী হাসপাতালে এসে শুনলাম আমার মানে স্টোমাক ক্যান্সার। তো আমি ডাক্তার আপনাকে বললো? যে না, ডাক্তার আমাকে বলেনি, আমার মানে মানে শুনতে পাইছি আমি এইভাবে। কে বলে আপনাকে ইনফরমেশন? ওটা আমার এক বন্ধু, মানে আমার সাথে 3-4 জন ছিলেন, ওখানে একজন বলছিলেন। তো বলার পরে আমার মানে ভেঙে পড়ি আমি, যে আমি এত কষ্ট করলাম, এত কিছু করার পরেও যদি আমার এখন মারা যায় আমি, তাহলে তো আমার আর মানে অস্তিত্বই থাকবে না। তো আমি কিভাবে কি করব? তখন ওরা বললো যে যার কেউ নাই তার আল্লাহ আছে, তুই এত টেনশন করিস না, আমরা তো আছি। কত সালে ধরা পড়লো? এটা হচ্ছে 2014 সালের মে মাসে। মানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার 1 বছর পরের ঘটনা? ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ওই বছরেই মানে 13-14 সেশন আপনার? হ্যাঁ। ওখানে আমার হচ্ছে যে চলতে চলতে আমার মানে ওই বন্ধুরা বললো যে এই অবস্থা। তো এখন আমার ওইখানে মতিঝিল 3 মাস চিকিৎসা করলাম, কোনো উন্নতি হয় না। ওই আমার রক্ত পড়তেই থাকে, এবং কিছু খাইলেই পেট ব্যথা করে, আর বমি হয়ে যেত, আর ঘন ঘন টয়লেট হতো দিন 7-8 বার। দিন 7-8 বার টয়লেট হওয়ার পরে আমার টয়লেট থেকে ওঠার পরে এমন অবস্থা হতো যে আমি টয়লেট থেকে আর উঠতে পারছি না, এমন অবস্থা। রক্ত পড়তো, আবার টয়লেটের সাথে রক্ত যেত, আর এইভাবে আমার মানে কিছু খেলেই আবার উঠে যেত, এই অবস্থা, মানে বমি এবং পায়খানা। মানে স্টোমাক ক্যান্সার ধরা পড়লো, এটা কোন স্টেজে ধরা পড়লো? জি, স্টেজটা কোনটা ছিল ক্যান্সারের? এটা হচ্ছে যে মানে প্রাথমিক পর্যায়ে, ডাক্তার বলছে প্রাথমিক পর্যায়ে আছে, তবে হচ্ছে যে রোগটা অনেক দিন ধরেই ওর ভিতরে বাসা বেঁধেছে। এক্স্যাক্টলি, মানে প্রথম দিকে হয়তো ভালোভাবে ডায়াগনোজ হলে আজকে এই অবস্থায় আসতো না। হ্যাঁ। তারপরে আমি হচ্ছে যে ডাক্তারকে মানে আমার বন্ধুরা হচ্ছে যে অনেক টাকা পয়সা তুললো। তোলার পরে আমার আব্বা টাকা পয়সা তুললো কিভাবে? ওই ক্যাম্পাসে আমার ছবি পোস্টার ছাপিয়ে মানে হল থেকে বিভিন্ন জায়গা থেকে মানে ওরা মানে খুবই পরিশ্রম করছে আমার বন্ধুরা, এবং আমার সাথে যেগুলো বান্ধবীরা পড়েছে, ছেলে মেয়ে যারা পড়েছে সবাই, এবং আমার সহপাঠীরা এবং আমার স্যারগণও আমাকে, আমার শিক্ষকগণও আমাকে অনেক সহযোগিতা করেছে। তো এই হিসাবে আমার শিক্ষকগণ আমাকে একটা বললেই চলে যে শিক্ষকদের এবং বন্ধুদের মানে সাহায্য পেয়েই আমি মানে। ওই সময়টাতে কি হলো আপনি আমাকে এটা বলেন, আপনি ঘটনা মূল্যায়ন করেন না। আপনি মতিঝিলে আসলেন, মতিঝিলে আসার পরে আপনার যেটা হলো যে আপনি জানলেন যে আপনার স্টোমাক ক্যান্সার, এদিকে আপনার ফ্রেন্ডরা কালেকশন করতেছে, ডে বাই ডে আমি যেতে চাই। ওই সময় আমি হচ্ছে যে মানে ইয়ে করলাম, এখানেই চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয় না। আচ্ছা, মানে ওষুধে কোনো কাজ করে না। তারপরে এই অবস্থায় আমি মানে বন্ধুদেরকে বললাম, আমাকে অনেকে পরামর্শ দিল যে তুমি হচ্ছে ভেলোরে চলে যাও, ভেলোরে এই রোগের অনেক ভালো ট্রিটমেন্ট আছে, ইন্ডিয়ার ভেলোর। জি, তো ভেলোর আমি মানে এভাবে 2014 সালের শেষের দিকে আমি হচ্ছে মানে পাসপোর্ট করতে দিলাম। দেওয়ার পরে আমার কিন্তু অবস্থা খারাপ, যে আমি মারা যাব, আমার ভিতরে মনে হচ্ছে যে আমি আর বাঁচবো না। তো এই অবস্থায় আমি 14 সালটা পার হওয়ার কাছাকাছি আমি পাসপোর্ট করলাম এবং ভিসা করলাম। ভিসা করার পরে আমার বন্ধুরা টাকা পয়সা তুলে আমাকে চিকিৎসা করানোর মানে আমাকে বাঁচানোর বহু চেষ্টা করছে। করার পরে বন্ধুরা আছে যে এভাবে ইয়ে করে আমাকে ইন্ডিয়ায় পাঠালো। ইন্ডিয়া পাঠালে আমি। আপনি কি একাই গেলেন, আপনার সঙ্গে কেউ গেল? আমার সাথে ছিল 4 জন বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ফ্রেন্ড। জি, 3 জন ছিল। তো এনারা হচ্ছে যাওয়ার পরে আমার ওখানে থেকে ডাক্তার বললেন যে রোগটা হচ্ছে যে মানে যে অবস্থায় এখন পৌঁছে গেছে, তাতে হচ্ছে যে অনেক আগে থেকে যখন তোমাকে ধরা পড়ছে ওই সময় হলে তুমি এত বড় অবস্থা, খারাপ অবস্থা হতো না। ডাক্তার হিন্দি ভাষায় কথা বলে, ভাষাটা আমি বুঝতে পারছিলাম। তারপরে এইভাবে হতে হতে মানে আমার ডাক্তারের যে কথা, মানে ওদের বলছে যে কোনো নো টেনশন,
অল টাইম মাস্তি করেগা, ফ্রেন্ড কে লিয়ে মাস্তি করেগা, মানে কোনো টেনশন করবে না, উপরেলা চাহে তো তুমি ভালো হয়ে যাবা। এইভাবে আমাকে স্প্রে দেয়, মানে ইয়ে করার পরে মানে ওই ডাক্তারের কথা শুনেই আমি মানে অর্ধেক ভালো হয়ে গেলাম, এমন অবস্থা। তারপর ওখানে চিকিৎসা করায়, ওখান থেকে আমাকে মানে এমন অবস্থায় মানে হয়ে গেল যে আমি মানে হাঁটবো সেই অবস্থা আমার নাই। কি করে আপনাকে ওখানে? আমাকে হচ্ছে যে মেশিনের ভিতরে ইয়ে করে, মানে যেটা থেরাপি বলে, তো ওই থেরাপি দেওয়ার পরে আমার অবস্থা একদম, মাথায় চুল টুল একদম নাই। তারপরে হচ্ছে যে মানে কোনো গায়ে মানে চুল কোনো ইয়ে ছিল না। আমার সে ছবি এখনো আছে, আমার ব্যাগের ভিতরে ছবি আছে। তো মানে এমন অবস্থা যে আমি হাঁটতে পারছি না। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা এফএম এর নিয়মিত আয়োজন বুধবারের রাতের জীবন গল্পে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি বরাবরের মতোই, এবং যারা দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে কানেক্ট হয়েছেন তাদের সবাইকে আরও একবার শুভাশিস এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এই সাপ্তাহিক আয়োজন। আপনারা নিশ্চয়ই জানেন জীবন গল্প, এখানে মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ এসে তাদের জীবনের গল্পগুলো বলে, এবং বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রির কেবলমাত্র 2টো শো এখন হয়তো অনেকেই আমাদেরকে ফোকাস করেন, ঠিক আছে, দ্যাটস নট দ্য টপিক। বেসিক্যালি যেটা রেডিওতে প্রচারের পাশাপাশি ইউটিউব চ্যানেলেও প্রচার করা হয় একই সময়ে। কখনো কখনো ইউটিউবে আগে প্রচার করা হয়, কখনো কখনো বলবো না আমি, ইউটিউব যেহেতু ওখানে একেবারে নির্ঝঞ্ঝাট, বিজ্ঞাপন বিরতি থাকে না, কোনো ব্রেক থাকে না, একটানা চলতে থাকে, সুতরাং ইউটিউবের শ্রোতারা আমাদের রেডিও শ্রোতার চাইতে অনেক বেশি এগিয়ে থাকেন শোনার দিক থেকে। তো এটা ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে প্রিমিয়ার হচ্ছে। ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলটি খোঁজা খুবই সহজ, শুধু সার্চ অপশনে গিয়ে লিখবেন ঢাকা এফএম 90.4, দেখবেন যে ঢাকা এফএম এর চ্যানেলটি চলে এসছে। এছাড়া আপনি যদি আরও কনফার্ম হতে চান তাহলে অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন www.youtube.com/dfm904/dfm904। ডিএফএম মানে হচ্ছে ঢাকা এফএম, ওকে, 904। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি 3 লাখের উপর সাবস্ক্রাইব করা একটা চ্যানেল আছে, ওটাই পেয়ে যাবেন। এবং যাওয়ার পরে আপনাদের সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ, যারা এই অনুষ্ঠানটিকে পছন্দ করেন, যারা আপ টু ডেট থাকতে চান, যারা জীবন সম্পর্কে জানতে চান, যারা অন্যের জীবন গল্প শুনে নিজেকে শোধরাতে চান, নিজের জীবনের পথ ঠিক করতে চান, তারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ডান পাশের যে বেল বাটনটি আছে সেটা অন করে নেবেন। ওকে, সো আমি একটা অনেক বড় ইন্ট্রো দিয়ে ফেললাম। এই পর্যায়ে আমার সঙ্গে যিনি রয়েছে তার সঙ্গে একটু পরিচিত হব। জি ভাই, আপনি প্রথমে আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। বয়স কত এখন? বয়স 30 বছর। 30 বছর চলছে। জন্ম জেলা? জন্ম জেলা ঝিনাইদহ, গ্রাম নেবুতলা। এখন থাকছেন কোথায়? এখন রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি এরিয়াতে আছে, ওকে। রাজশাহী ইউনিভার্সিটি শব্দটা যেহেতু এসছে তখন বুঝতেই পারছেন আমি আগে থেকে কোনো টাচ দিতে চাই না, তবে যিনি আমাদের সঙ্গে আছেন যে আশরাফ ভাই, বেসিক্যালি বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন স্টুডেন্ট, এবং শুধু বিশ্ববিদ্যালয় পড়ুয়া না, সর্বোচ্চ ডিগ্রিধারী একজন স্টুডেন্ট। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আপনি গতকালকে এসছেন আমার সঙ্গে দেখা করার জন্য, এখানে জীবনের গল্পটা বলার জন্য, এবং আপনাকে যারা ভিডিও ফুটেজে দেখবে আজকে তারা বুঝবে যে আপনি কত কষ্ট করে এখানে এসেছেন। তো ঠিক আছে, আজকে আপনার জীবন গল্প আমরা শোনাতে চাই আমাদের লাখ লাখ মানুষদেরকে। তো শুরু করুন আপনি একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে বলার আছে। আমি 1996 সালে আমার মানে আদর্শলিপির মাধ্যমে আমার লেখাপড়ার হাতে খড়ি হয়। 1999 সালে আমি 5ম শ্রেণী পাশ করি, এবং 2000 সালে একটা মানে হাই স্কুলে ভর্তি হই। হাই স্কুলে ভর্তি হওয়ার পরে ওখান থেকে লেখাপড়া চলছে, এভাবেই চলতে চলতে আমার মায়ের মানে মা 2002 সালে বুকের 2টা বাল্ব নষ্ট এবং লিভারে পানি জমে মারা যায়। তখন থেকেই আমার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তার কিছুদিন পরে আমার আব্বা হচ্ছে অ্যাজমা এবং টিবি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মারা যায়। মানে আপনি তখন কোন ক্লাসে? আমি তখন
এইটে পড়ি, ক্লাস 8-এ। আচ্ছা, এগুলো আপনার সব মেমোরিতে আছে, সব আপনি জি, চোখে জি। দেখেছেন। 8ম শ্রেণীতে পড়ি। যখন আমার মা মারা গেল তখন থেকেই আমার লেখাপড়ার একটা ধাক্কা মানে লাগলো যে আমি আর লেখাপড়া করতে পারবো না। আচ্ছা তারপরেও আমার মা বাবা মারা যাওয়ার পরেও আমি নানির বাড়িতে চলে যাই। আচ্ছা নানির বাড়িতে চলে যাই এবং মানুষের বাড়িতে কাজ কাম করি। আর মানে পরের ক্ষেত্রে জোন দেওয়া যাকে বলে, মানে কামলা যাকে বলে, ওইটা করি এবং আমার লেখাপড়া কোনো রকম চালিয়ে যায়। এবং 2005 সালে এসএসসি পরীক্ষা দিব বলে ফর্ম পূরণ করি। আমি ফর্ম পূরণ করি, কিন্তু আমার টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আমি 2005 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। আচ্ছা 2005 সালে এসএসসি পরীক্ষা দিব বলে আমি ফর্ম পূরণ করি, কিন্তু আমি 2005 সালে টাইফয়েড জ্বরে আক্রান্ত হই। টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। তারপরে আমি 2006 সালে আবার পরীক্ষা দেবো বলে আবার প্রস্তুতি নিই, কিন্তু আমার এই ডান হাতের বৃদ্ধা আঙুলটি আঙুলহারা রোগে আক্রান্ত হয়, আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই। একদিন মানে এইভাবেই আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার পরে আমি মানে ঢাকা চলে আসি। কেন? মিরপুর একটা গার্মেন্টসে কাজ করি। আচ্ছা আচ্ছা তারপর ওই গার্মেন্টস থেকে মানে অনেক দিন কাজ করার পরে বেতন খুব সীমিত হয়, আমার ভালো লাগলো না। আচ্ছা আচ্ছা তারপরে একদিন আমি ঝিনাইদহে আবার ফিরে যাই। ঝিনাইদহে ফিরে গিয়ে ওই ওখানেই আমাদের ঝিনাইদহ শহরেই এক ব্যবসায়ীর কাছে তার ব্যবসা দেখাশোনার চুক্তি করে, মানে থাকা খাওয়ার চুক্তি করে বিনা বেতনে তার ব্যবসা দেখাশোনা করতাম। আচ্ছা আচ্ছা এভাবে ব্যবসা দেখাশোনা করতে করতে আমার মানে নিজের ভিতরে একটা সেন্সিটিভ তৈরি হলো যে আমি নিজেই ব্যবসা করব। কিসের ব্যবসা ছিল এটা? এটা হচ্ছে যে প্যান গেঞ্জি, মেক্সুন্না, থ্রি পিস, মেয়েদের এবং বাচ্চাদের। আচ্ছা তো আমি এইভাবে ব্যবসা করতে শুরু করি। একটা সাইকেল এবং মানে আমার একটা ছাগল ছিল, ওই ছাগলটা বেশ বিক্রি করে আমি সাইকেল কিনি। আচ্ছা সাইকেল কিনে ওইভাবে আমি কুষ্টিয়ার পোড়াদায় চলে যাই। আচ্ছা কুষ্টিয়া পোড়াদা যেয়ে ওখান থেকে মাত্র 800 টাকা আমার পুঁজি ছিল। জি 800 টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করি। আচ্ছা এভাবে আমার ব্যবসা মানে চলতে থাকে। চলতে চলতে 2007 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল। দেওয়ার পরে আমাদের মানে আমার নানির বাসায় থাকি তখন, নানির গ্রামের মসজিদের ইমাম বলল যে তোমার মতো একটা মেধাবী ছাত্র ঝরে যাচ্ছে, এভাবে তুমি যদি ভর্তি হয়ে থাকতে এসএসসিটা পাশ করতে পারলেও মানুষে বলতো না ছেলেটা এসএসসি পাস। আচ্ছা তো আমি এভাবে ইমামের কথা মতো আমি আবার তখন নামাজ কালাম পড়তাম। জি ছোটবেলা থেকে আমি নামাজ কালাম পড়ি, এখনো নামাজ পড়েন? মাশাআল্লাহ। এখনো পড়ি ছোটবেলা থেকেই। আমি আমার আব্বাও একজন ইমানদার ব্যক্তি ছিলেন। তো আমি এভাবে আব্বা আমাকে নিয়ে বেড়াতেন ইয়ে করে। তো ওইভাবে নামাজ কালামের প্রতি আগ্রহ আমার থাকে। এরপর হচ্ছে মানে ব্যবসা করতে করতে ওই ইমাম সাহেব যেটা বললো, হ্যাঁ ইমাম সাহেব, ওটা আমি হচ্ছে ভর্তি হলাম এইচএসসি তে। মানে হচ্ছে 8ম শ্রেণীতে ভর্তি হই। আমি বুঝলাম না, আপনি এসএসসি পাস করে 2007 সালে আবার 8ম শ্রেণীতে ভর্তি হই। কেন এসএসসি পাস করার পর আপনি 8ম শ্রেণীতে? এসএসসি পাস করি নাই তো, এসএসসি পরীক্ষায় মানে 2006 সালেও 5 সালেও মানে টাইফয়েড জ্বরের কারণে দিতে পারি নাই। 2006 সালে মানে আমার বৃদ্ধা আঙুলে ঘা হওয়ার কারণে আমি পরীক্ষা অংশগ্রহণ করি নাই। ওইভাবে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা এক পর্যায়ে বন্ধ হয়ে গেলে আমি লেখাপড়া ছেড়েই দিয়েছিলাম। আচ্ছা দিয়ে ওই ব্যবসাটাই করছিলাম। আচ্ছা করতে করতে এবার হচ্ছে যে ওই ইমাম সাহেবের বোঝালেন, ইমাম সাহেব বললে আমি আবার ভর্তি হলাম। কোথায় ভর্তি হলেন? ভর্তি হলাম একটা মাদ্রাসায়, আমার নানির গ্রামে একটা মাদ্রাসায়, ঝিনাইদহ। তো ওখানে ভর্তি হয়ে আমি সারাদিন ওই বেচা কিনা করতাম, সাইকেলে করে গ্রাম ফেরি করে বেড়াতাম। ওই ফেরি করতে করতে মানে এই সারাদিন পর এসে পড়তে বসতাম ক্লাস 8-এ। জি ক্লাস 8 এসএসসি পর্যন্ত পড়ুয়া স্টুডেন্ট, আপনি ক্লাস 8-এ কেন ভর্তি হলেন? এখন মানে ওই সময় ক্লাস 9 থেকে 9-এর নিচে থেকে ফর্ম পূরণ করতে হতো। আচ্ছা আর হচ্ছে যে মানে 8ম শ্রেণী পাস মানে হওয়া লাগবে, 8ম শ্রেণী পাস হওয়া লাগবে। আচ্ছা 8ম শ্রেণী পাস হওয়া না লাগলে 9-এ ভর্তি হওয়া যাবে না, এই জন্য আবার 8-এ ভর্তি হওয়া লাগলো। কয় বছর আমি তো পরে? 8ম শ্রেণী পাস ছিলাম না। কয় বছর পরে এটা? মানে 8ম শ্রেণী হচ্ছে যে 2007 সালে ওইটা। তো না, আপনি পড়াশোনার গ্যাপ ছিল কত বছরের? তো পড়াশোনায় গ্যাপ আসলে ওইভাবে হচ্ছে যে মানে ওই যে এসএসসি পরীক্ষার যে হ্যাঁ ওইটাই হচ্ছে মানে গ্যাপ, মানে 2006 আমি যেটা থেকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যখন এসএসসি পরীক্ষা আসলো, ফর্ম ফিল আপ করতে পারলেন না, টাইফয়েড হলো, তো তখন এটা কত সাল? তখন হচ্ছে 2005 সাল। 5 সাল।
তারপরে আপনি নতুন করে ক্লাস 8-এ ভর্তি হলেন, সেটা কত সালে? 2007 সাল। তার 2 বছরের গ্যাপ। জি। তো এসএসসি পড়ুয়া একটা স্টুডেন্ট, আপনি গিয়ে ক্লাস 8-এ ভর্তি হলেন, আপনি তো 9 পাস ছিলেন। 9 এখন হচ্ছে যে মানে ওই আমার ওই সময়টা আসলে চলে গেছিল। আচ্ছা। এই কারণে ফর্ম ফিল আপের সময়টা চলে গেছিলো, এই কারণে আবার 8ম শ্রেণীতে আমাকে ভর্তি হতে হয়েছিল। হ্যাঁ। তো ভর্তি হওয়ার পর আমি ওইভাবে ব্যবসা করতাম। হ্যাঁ। গ্রামে সারা গ্রাম অন্তত 50 মাইল সাইকেল চালাতে হতো। তো ওইভাবে ব্যবসা করে এসে আমি পড়তে কিসের ব্যবসা বসতাম। ছিল এটা, আরেকবার যদি বলতেন? এটা হচ্ছে যে বাচ্চাদের প্যান্ট গেঞ্জি, মেয়েদের ম্যাক্সি ওড়না, 3 পিস, এগুলা আচ্ছা আচ্ছা, এই সাইকেলে করে এগুলো নিয়ে বিক্রি সাইকেলে করতেন? করে ফ্রি করে বেড়াতাম। তো এইভাবে করতে করতে আমি ওইভাবে পড়তে বসতাম। পড়তে বসলে আমি ঘুমিয়ে যেতাম, কখন আমি টের পেতাম না। এইভাবে মানে আমার পড়ালেখা এইভাবে হয় না। তারপরে আমার ওই মাদ্রাসার নাইট গার্ড, আমার শ্রদ্ধেয় বড় ভাই মোশাররফ ভাই, উনি বললেন যে হচ্ছে যে তুই মেধাবী ছাত্র, এভাবে ব্যবসা করলে তো তোর রেজাল্ট ভালো হবে না। তো তুই এক কাজ কর, আমার 3টা ছেলে আছে, 3টা ছেলে পড়ে নাকি তুই শুধু দেখবি, তারপরে তোর যাবতীয় খরচ আমি দেখব। তারপরে আমি এভাবে কিছুদিন চলতে লাগলে কিন্তু নিজের কাছে টাকা পয়সা না থাকলে কিন্তু ভালো লাগে না। এখন পরের কাছে চেয়ে কতদিন চলা যায়। জি। এই জন্য আমি আবার ব্যবসা কন্টিনিউ করতে লাগলাম। করতে এইভাবে আমার ক্লাস 9-এ রেজাল্ট দিলে আমার রোল নাম্বার হলো 4। আচ্ছা। 47 জন ছেলে মেয়ের ভিতরে রোল নাম্বার হলো 4। পুরো মাদ্রাসাতে তাক লেগে গেল যে ও ব্যবসা করে এত কষ্ট করে তারপরও এত সুন্দর রেজাল্ট কিভাবে করলো। ততদিনে তো বাবা মা মারা গেছেন। জি জি। ফ্যামিলিতে আর কে ছিল? ফ্যামিলিতে আমার বর্তমান ওই সময় আমার ফ্যামিলিতে কেউই ছিল না। মানে আপনার কোনো ভাই বোন ছিল না? ভাই বোন বলতে আমার আপন বলতে এখন বর্তমান কেউই নাই পৃথিবীতে। যাই আছে ওরা সৎ ভাই বোন। মানে আপনার বাবার বিবাহ দুটো? জি জি। আপনার মা বেঁচে থাকা অবস্থাতেই? না, আমার মা ছোট ছিলেন। ও, আপনার মা ছোট ছিলেন, মানে সেই ঘরে আপনি একজন? জি জি। বড় ঘরের কয়জন? ওরা 6 ভাই 2 বোন। 6 ভাই 2 বোন, ঠিক আছে। তারপর কি হলো? ওনার দিক থেকে কোনো ধরনের কোনো হেল্প আসতো না ওই সময়টা? না, ওরা আমাকে আরো গোপনে মানে হত্যা করার চেষ্টা করেছে ওই সময়টাতে? জি। তারপরে ওই 9-এ উঠলাম, ক্লাস 9-এ ওঠার পরে মানে রেজাল্ট ভালো হলো, তখন সবাইকে 4 নাম্বার হলেন। 4 নাম্বার হলাম, তখন সবাই তাক লেগে গেল। তাক লেগে গেলেই সবাই আমাকে মানে একটা মানে ওই যে মানে আমার প্রতি আকৃষ্ট হলো যে ছেলেটা এত কষ্ট করে তারপরও এত সুন্দর রেজাল্ট। তারপর আমাকে সবাই অনেক ভালোবাসে এবং মানে আমাকে অনেক ছাড় দিতে লাগলো। টাকা পয়সা যেখানে যা লাগে, যেখানে আমাকে নেয় না আমার টাকা। তারপরেও নিজের কাছে টাকা না থাকলে তো কেমন লাগে। তো আমি ব্যবসাটা কন্টিনিউ করতে এভাবে হচ্ছে মানে 2000 মানে পরীক্ষার সময় চলে আসলো, এসএসসি পরীক্ষা। তো এসএসসি টেস্ট পরীক্ষার পরে আমার মানে রেজাল্টটা আরো ভালো হলো। আচ্ছা। টেস্ট পরীক্ষা তখন আমি পড়তেন ওই সময়টাতে? টিউশনি পড়তেন, কারো কাছে পড়তেন, প্রাইভেট পড়তেন? প্রাইভেট একটা জিনিস কি, আমি প্রাইভেট পড়ার সুযোগ পাইনি কোনোদিন। আচ্ছা। প্রাইভেট ছোটবেলা থেকে আমি পড়তাম না, প্রাইভেট পড়ার সুযোগও পাইনি। আচ্ছা। আর একটা জিনিস কি মানে বুঝতেই তো পারছেন যে প্রাইভেট পড়বো কখন আমি। তাহলে যে অঙ্ক, ইংরেজি এগুলো তো খুব কঠিন সাবজেক্ট। এগুলো আমি ছোটবেলা থেকেই আমার হচ্ছে যে মানে ওই পাশের মানে আমার ওই যে পাশের বাড়িতে আমি একজনের কাছে পড়তাম। আচ্ছা। তো এভাবে আমি আমার বেসিস আবার একটু এখনো পর্যন্ত আমি যদি নাও পড়ি, আমার বানিয়ে লিখলেও আমি মানে খুব ভালো ফলাফল করতে পারি ইনশাআল্লাহ। ওকে। তো অঙ্ক ইংরেজি তো বানিয়ে লেখার সুযোগ নেই, যে কারণে জিজ্ঞেস করছি। অঙ্ক ইংলিশটা আমার হচ্ছে এমনি বেসিসটা ভালো। অঙ্ক ইংলিশ বাংলাটাও ভালো, আমার বাংলা ইউ+ আছে। যাই হোক, তারপরে কি হলো? আপনার ওই পরীক্ষার কথা বলছিলেন, টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট হলো। টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার পরে আমার ভাইরা বললো যে তুই ব্যবসাটা আপাতত বন্ধ রাখ। মানে স্যারেরাও বললো যে ব্যবসাটা বন্ধ রেখে আপাতত লেখাপড়া কর, ভালো রেজাল্ট হলে তোর হচ্ছে যে একটা হবে। তারপরে আমি শৈলকুপায় পরীক্ষা হবে, শৈলকুপা থানায়, ওখানে আমি পরীক্ষার জন্য মেসে চলে গেলাম। তো ওখানে আমরা 3 বন্ধু থাকি, ওখান থেকে পরীক্ষা দিলাম। দেওয়ার পরে কত সালে পরীক্ষা দিলেন? 2010 সালে। 2010 সালে। আচ্ছা। 2010 সালে পরীক্ষা দেওয়ার পরে মানে পরীক্ষাটা শেষ হলো, কোনো রকম শেষ হওয়ার সাথে সাথে আমি আবার ব্যবসাটা শুরু করলাম। আচ্ছা, এই ফেরি করার ব্যবসা? যে ফেরি মানে গ্রামে আবার ব্যবসা শুরু করলাম। এখন শুরু করতে এখন আমার ওই সৎ ভাই বোন দেখলো যে ও তো লেখাপড়া করে বড় কিছু হয়ে যাবে, এই জন্য লেখাপড়া করতে দেওয়া যাবে না, যাই হোক ওর কিছু করতে হবে।
তারপরে হচ্ছে যে আমি ঝিনাইদহ পানের হাটে একদিন ওই ব্যবসার ওই মানে কাপড়ের গাঁট এবং সাইকেল টাইকেল সহ নিয়ে বসে চা খাচ্ছি, বৃষ্টি হচ্ছে, আমি বসবো। তো আমার ওই সৎ এক মানে ভাই, এখন ঠিক আছে, আপনি পরিচয় না বলতে চাইলে সমস্যা ভাই, নেই। উনি হচ্ছে বললেন যে মনি সাইকেলটা দে, আমি একটু ঘুরে আসছি। কিন্তু আমার সাইকেলে আমার কাপড়ের গার্ড বাঁধা এবং সামনেও অনেক কাপড় চোপড়, এই যেগুলো ব্যবসার জিনিসগুলো থাকে এগুলো আছে। তারপরে আমি ইতস্তত বোধ করলাম যে না, আমি দেওয়া যাবে না, হচ্ছে যে এটা আমি বুধবারে মাল তুলেছি 10,000 টাকার, আমার বৃহস্পতিবারে হাটের দিন বিক্রি করতে আসছি, এই আমার আজকে বেচা কিনা করলে অনেক একটা ইয়ে হবে, তো আমি এখন তো এটা করতে পারবো না। তো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে ওই সময়। তো বলছে যে তুই বসে চা খা, আমি ঘুরে আসছি। এইভাবে উনি আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল। আপনার সৎ ভাই? আমার সৎ ভাই। ওই কাপড় চোপড় কাপড় চোপড় সাইকেল সহ ছিনতাই করে নিয়ে চলে গেল। আচ্ছা, নিয়ে গিয়ে উনি সাইকেল সহ ওগুলো বিক্রি করে দিলেন। বলেন কি, বিক্রি করে দিল? আপনি জানলেন কিভাবে? এটা হচ্ছে যে মানে আমি জানছিলাম পরে, হচ্ছে যে গিয়ে কি আর ফিরে আসেনি মানে? না, গিয়ে আর ফিরে আসেনি উনি। আচ্ছা, তারপর আপনি যোগাযোগ করলেন না কি করলেন? তারপরে আমি ওর বড় ভাই, মানে যিনি বড়, ওদের সবার বড় জনের কাছে যে বললাম যে ভাই অমুক আমার সাইকেল এবং কাপড়ের গাঁট সহ নিয়ে গেছে, আমি কি করব? তবে ওসব আমি জানি না, ও সব তুই যা করবি করগে যা। আমরা এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে নিচ্ছি, আশরাফের ভিডিও ফুটেজ পাওয়া যাবে আমার ইউটিউব চ্যানেলে www.youtube.com/rjkibriafm, RJKEBRIAFM চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে। আমি যে বাড়িতে আসব সেই অবস্থাটা আমার নাই। তো এই অবস্থায় আমি কোনো ধরনের কোনো অপারেশন করে? অপারেশন ওখান থেকে তখন করে না। আচ্ছা, তো অপারেশন করবে অনেক দিন পর। তারপরে আমি হচ্ছে চলে আসার পরে এই অবস্থায় কিন্তু আমি বাড়িতে, আমার নিজ বাড়িতে আসি। কতদিন পরে আসলেন? নিজ বাড়িতে আসলাম হচ্ছে ভেলোর থেকে। ভেলোরে থাকলেন কতদিন? ভেলোরে থাকলাম হচ্ছে 1 মাস 26 দিন। আচ্ছা, 1 মাস 26 দিন পর আমি ভেলোর থেকে আসলাম। আসার পরে আমি মানে বাড়িতে আসলে ওরা মানে আমার ওই যে সৎ ভাই বোন, ওরা আমাকে একটু মানে কেয়ার করতে লাগলো। যে কেয়ার আসলে একটা জিনিস কি, ওদের মন মানসিকতা ছিল যে ওকে মেরে ফেলে দেবো, মানে ওই অবস্থায়। তারপরে ওখান থেকে আমাকে ওরা মানে ইয়ে করে যে মানে কেয়ার বাড়িতে নিয়ে আসে, এমন অবস্থা করে যে আমি মারা যাব। এই অবস্থায় হচ্ছে আমি মানে টের পাই যে ওরা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তারপরে গ্রামের ডাক্তার এসে আমাকে স্যালাইন ট্যালাইন দিয়ে মানে ইয়ে করে দিয়ে যেত, খাবারের ইয়েটা করে দিয়ে যেত। তা আমি ওই মানে জাউ ভাত আর হচ্ছে তরল জিনিস খেতাম, শক্ত ভাত, মাছ, মাংস, ডিম, দুধ কিছুই খেতে পারি না। তো এই অবস্থায় হচ্ছে যে আমার তরল জাতীয় জিনিস আমাকে রান্না করে দেবে এমন লোকও নাই। তো ওরা যা দিত ওইটাই খেতাম। ওইটাই খাওয়ার পরে তারপরে আমি মানে অবস্থা একদমই খারাপ। আমার বন্ধুরা খোঁজ খবর নেয় যে কি অবস্থা। আমি আবার ওই ছোটোবেলায় মানে ওই যে মোশারফ ভাইয়ের বাসায় ওখানে চলে যাই। ওখানে চলে গেলে ওখান থেকে আস্তে আস্তে আমার মানে ওখানে একটা চাচাতো বোনও ছিল। তো ওখানেই থাকতে থাকতে আমার মানে অবস্থাটা একদম মানে না খেয়ে আমার অবস্থা এমন যে একদম কঙ্কাল অবস্থা। কঙ্কাল হয়ে গেলে এর ভিতরে আমার থেরাপি দিয়েছে। থেরাপি দেওয়ার পরে আমার অবস্থা খুবই খারাপ। এইভাবে আমি চলতে চলতে মানে 2015 সাল শেষের দিকে আমি মানে এসে হলেই আসি। হলে থাকলে আমার অবস্থা মানে একদম শোচনীয় অবস্থা। আমি কিছু আপনি আবার হলে চলে গেলেন? ইউনিভার্সিটি হলে? হলে যে আমি নিজেই রান্না করে খেতাম। নিজে ওই যে তরল জাতীয় খাবার, ওই যে জাউ ভাত যেগুলো বলে, ওটা রান্না করে খেতাম। আর ওইভাবেই মানে চলতো। কিন্তু এর ভিতরে আমার টিউশনি, তারপরে হচ্ছে যে মানে সকল ইনকাম সোর্স, মানে শুধু ওই জাকাত ম্যানেজমেন্টের ওই টাকাটাই আসে, সকল ইনকাম সোর্স আমার বন্ধ হয়ে যায়। পড়াশোনা তো গ্যাপ হয়ে গেছে। পড়াশোনাও গ্যাপ, মানে আমার স্যারেরা ভালো হওয়ার কারণে, আমার শিক্ষকগণ আমাকে যে মানে সাহায্যটা করেছে, এই কারণে আমি লেখাপড়াটা মানে কন্টিনিউ করতে পেরেছি। আমি শুধু মানে সব সময় মানে বছরের অধিকাংশ সময় ভারতেই থাকতাম। পরীক্ষার সময় এসে কাগজপাতি দেখিয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতাম। আচ্ছা, এটা করতাম। তো এইভাবে মানে ফার্স্ট ইয়ার চলে গেল, মানে সেকেন্ড ইয়ারও শেষের দিকে। তারপরে হচ্ছে যে মানে আস্তে আস্তে আমি ভালো হয়ে যাই।
তো ভালো হয়ে গেলে আমার মানে অবস্থা একদম মানে খারাপ হয়ে যায়, যে তখন আমি আবারও মানে ভারতের উদ্দেশ্যে রওনা হলাম, এবং ভারতে মানে ট্রেনের ভিতরে 54 ঘন্টাও লাগে এবং 36 ঘন্টাও লাগে ট্রেনের ইয়েটা। ওইভাবে যেতে যেতে আমি ওই যে 2-3 দিন পর পৌঁছাই। পৌঁছানোর পরে আমি ডাক্তার পেতে আমার দেরি হয়, এবং আমি 26 তারিখে, মে মাসের 26 তারিখে পৌঁছাই 2016 সালের। তো 26 তারিখে যাওয়ার পরে ওখানে ডাক্তারের ইয়ে করলাম, ডাক্তারের ডেট পড়লো আমার পরের মাসের 23 তারিখে, জুন মাসের, মানে 1 মাস গ্যাপ। জি, 1 মাস গ্যাপ। তখন আমি ওই সময়টাতে আমার ঈদের সময়, জি, তো আমার বন্ধুরা হচ্ছে যে ঈদ করবে, ওর মা বাবা সবাই আছে, তো ওদের সাথে ঈদ করবে, এ কারণে ওরা মানে ওর মা বাপ অনেক ইয়ে করতে লাগলো, ওদের মা বাপ, যে তোরা চলে আয়, আবার যাস। তো ওরা এই কারণে আমাকে রেখে একজন আমার কাছে থেকে, মানে আমার বন্ধু আছে মোহাম্মদ আলী, ও আমার কাছে থাকলো, এবং আবু সাইদ আমার কাছে থাকলো। থেকে মানে ওরা হচ্ছে বাদ বাকি যারা ছিল, মানে ক্যাম্পাস থেকে যারা গেছিল, ওরা চলে আসছিল। চলে আসার পরে এবং আমার ঈদের পরে 23 তারিখের পরে আবার চিকিৎসা শুরু হয়। চিকিৎসা শুরু হলে ডাক্তার আমাকে মানে বলল যে রোগীর মানে লাইফ মানে খুবই বড় সমস্যা, ওই করতে হবে, মানে মানে অপারেশন না করলে, অপারেশন মানে যে কোনো সময় রোগীর দুর্ঘটনা ঘটে যেতে পারে, অপারেশন করতে হবে। এই সময় আমার বন্ধুদের ডাক্তার বলল যে রোগীর আত্মীয়স্বজন কই। তখন আমার বন্ধুরা বললে, ধরো ওর তো আসলে আপন বলতে কেউ নাই, আমরা ছাড়া, বন্ধুরা ছাড়া কেউ নেই। বললে তোমরা কি হওয়ার? বললো আমরা বন্ধু। তোমরা বনসই দিতে পারবা যদি রোগী মারা যায়? বললো দায়িত্ব আমরা নেব। তাই এই সময় আমার মানে বন্ধুরা হচ্ছে যে করলো, মানে বনসই দিল জাকির হোসেন এবং আমার বন্ধু হচ্ছে মতুর রহমান নীলফামারী। যেটা বনসই দেওয়ার পরে আমার অপারেশন হওয়ার পরে, আমার অপারেশন চলছে। অপারেশন চলার পরে মানে আমার ওই অপারেশনটা চলছে অন্তত 3.5 ঘন্টা লেগে গেছে, কিন্তু অপারেশন আমার শেষ হয়নি। ডাক্তার আমাকে মানে এখান থেকে, মানে পেটের নিচ থেকে অবাস করছে, অ্যানেস্থেসিয়া দিয়েছে। জি, অবাস করলে আমার উপরে ঠিকই আছে, কিন্তু আপনার পেটের যে অপারেশনটা হয়েছে, জি, এটা বেসিক্যালি কিসের অপারেশন ছিল? এটা হচ্ছে যে ওই মানে ক্যান্সারের অপারেশন। ক্যান্সারের অপারেশন ডেফিনেটলি, কিন্তু কি করতে চেয়েছিল অপারেশন করে? কোনো কিছু ফেলে দিতে চাওয়া? জি জি জি, কি সেটা? কোনো এটা মানে ওই স্টোমাকের সাথেই মানে একটা ওই যে বাটি যেটা হয়, মানে ক্যান্সারের ইয়েটা হচ্ছে যে কোষ বেড়ে যায়, ওই কোষটা কেটে ফেলে দেওয়ার জন্য। তখন মানে কোথায় কেটেছে আপনার দেখানো যাবে একটু? এটা হচ্ছে যে এখান থেকে দাগ আছে কোনো এভাবে, মানে তারপরেও আমার পেটের এই যে এই দুই পাশে ফুটা করে অনেকবার পাইপ দিয়ে, মেশিন দিয়ে অনেকবার করছে, আমার পেটটা মানে পরিষ্কার করছে। তো অপারেশন করার সময় ডাক্তার মানে অপারেশন চলছে, এই সময় আমি ঘুমন্ত অবস্থায়, এসি আছে, তো আমার গায়ে কোনো মানে ছিল না, আমার যে এনার্জি, যে গায়ে একটা যে রক্তটা আমার না থাকার কারণে আমার শীতে আমি মানে কাঁপছি। আমি ঘুম থেকে জাগার পরে দেখছি যে আমি শীতে কাঁপছি, কিন্তু ডাক্তার অপারেশন করছে, অপারেশন চলছে। অপারেশন চলার পরে আমি ডাক্তারকে বলছি যে স্যার মানে আমার অপারেশনের কত দূর? বললে যে অনেক দেরি আছে, তোমার জটিল সমস্যা, তুমি ঘুমিয়ে থাকো। তারপরে আমি আবার ঘুমায় থাকি এবং আমার বন্ধুরা অপেক্ষা করতে থাকে যে অপারেশন চলছে। এর ভিতরে আমার সাথে যাদের অপারেশন শুরু হয়েছে, এর ভিতরে 3 থেকে 4 জন মারা যায়। 4 জন মারা গেলে আমার বন্ধুরা ভাবলো ও হয়তো মারা গেছে, এত দেরি হবে কেন, ওকে তো বের করছে না। অনেকে 10 মিনিট ঢোকায়ে 10 মিনিট পর বের করে ফেলছে, যে লাশ নিয়ে চলে যাচ্ছে। তখন আমার বন্ধুরা মানে তোড়পাড় শুরু হয়ে গেছে যে ও হয়তো মারা গেছে, ওকে বের করছে না কেন। তারপরে আমার এই অবস্থায় আমার বন্ধুরা দেখে কি যে আমি মানে ঢুকে পড়ে, আমার বন্ধুরা অপারেশন থিয়েটারে ঢুকে পড়লে ডাক্তার বলে কি অবস্থা, তোমরা ঢুকে পড়ছো কেন? বলছে স্যার আমাদের রুগী রয়েছে আশরাফুল ইসলাম আপন, মানে আমার বন্ধুরা আমাকে ওই নামে করতো। তারপরে আমার ডাক্তার বললো যে রুগীর অবস্থা ভালো আছে, তোমরা এখন যেতে পারো।
তারপরে ওরা আমাকে ডাক্তারের সাথে কথা বলা দেখে ওরা মনে একটা জোর পাইলো যে না ও ঠিক আছে। আচ্ছা, তারপরে ওরা আমাকে অপারেশন করার পরে অপারেশন আমি মানে অপারেশন এখনও শেষ হয়নি। এর ভেতরে আমি নার্সকে জিজ্ঞাসা করছি যে ম্যাডাম, মানে ওদের ভাষায়, যে ম্যাডাম আর কতক্ষণ? তো বলছে যে আপনার যে মানে যে রোগটা, পুরো রক্তটা হচ্ছে যে পুরো পেটের ভিতরে, আপনার ওটা ধুতে পরিষ্কার করতে অনেক সময় লাগবে, আপনি ঘুমান। মানে যে রক্তটা ওই যে পড়তো হয়ে, ওই রক্তটা আমার পুরো পেটে ছড়ানো। আচ্ছা আচ্ছা, বুঝছেন? মানে পায়খানার সাথে যে রক্তটা পড়তো না, ওই রক্তটা মানে পুরো পেটে ছড়ানো, যার কারণে আমার ক্লিন করতে গিয়ে এই সময়টা লাগছে। জি, যার কারণে আমার অপারেশনের অনেক সময় লাগছে। তো সময় লাগলে আমার মানে যে অপারেশনটা ঢোকাল রাত 10টার সময়, রাত 1:30 বেজে যায় আমার বের করে না। তারপরে ওইভাবে মানে অপারেশন এক পর্যায়ে শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে আমাকে ট্রলিতে উঠাই দেয়। দেওয়ার পরে আমার বন্ধুরা আমাকে সেই নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি মানে ওখান থেকে ওরা দেয়, মানে ওই একটা কিছু লাগিয়ে দেয়, ব্যথা থাকে না। কিন্তু আমাদের দেশে একটা অ্যাপেন্ডিক্সাইট অপারেশন করায় অনেক সমস্যা হয়। তো ওদের ওই অপারেশনটা ভালো, অনেক ভালো, উন্নত মানের। করার পরে আমি মানে আস্তে আস্তে একটু সুস্থ বোধ করি। হাসপাতালেই থাকতে হলো আপনাকে? হাসপাতালেই থাকি এবং সুস্থ অবস্থায় মানে উন্নতর দিকে চলে আসে। উন্নতর দিকে চলে আসার পরে এবং এইভাবে আমি থাকলাম অনেক দিন, 1 মাস 13 দিন মতো ওখানে থাকলাম। থাকার পরে আমি আবার দেশে ফিরে আসলাম। দেশে ফিরে আসার পরে আমি মানে বাড়িতেই থাকি। বাড়িতে থাকার পরে আমার অবস্থার মানে উন্নতি হতে থাকে। উন্নতি হতে হতে এর পরে আমার 3rd ইয়ারের পরীক্ষা, আমি একদম মানে ভালো। 3rd ইয়ারের পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শুরু হলে আমি বেলাল স্যার, আমার তৎকালীন চেয়ারম্যান স্যার ছিলেন বেলাল স্যার, বেলাল স্যারকে বললাম যে স্যার, আমি তো এই অবস্থায় ইন্ডিয়া ছিলাম, তো আমি তো ক্লাস করতে পারি না, পরীক্ষা দিতে পারবো না, তো কি করব? বলছে যে তুমি মানে কাগজপাতিগুলো জমা দিয়ে ফর্ম ফিল আপটা করার ব্যবস্থা করে দিচ্ছি, কাগজপাতি যেগুলো চিকিৎসার কাগজপাতি আছে ওগুলো দেখাও। তারপরে আমি ওগুলো জমা দিয়ে আমি ফর্ম ফিল আপটা করি। করার পরে 3rd ইয়ারের রেজাল্ট আমার খুব ভালো হলো। আচ্ছা, পরীক্ষা দেওয়ার পরে 3rd ইয়ারের রেজাল্ট ভালো হলে আমি এবারে 4th ইয়ারে ওঠার পরে আমার ওইভাবে চলতে থাকে। চলতে থাকলে কিন্তু আমি সুস্থ ঠিকই, কিন্তু আমি ভাত, মাছ, মাংস, ডিম, দুধ এগুলো খেতে পারি না। ওই আমার তরল জাতীয় জাউ ভাত, লাউ, কলা, পেঁপে, এই 3টা তরকারি আমার প্রধান খাদ্য। লাউ, কলা, পেঁপে আর হচ্ছে যে জাউ ভাত, এই 3টা তরকারি। আর এর ভিতরে ডাক্তার বলছে যে যদি পারো তো হচ্ছে যে পেয়ারা এবং খেজুর খাবা। তো আমি এই খেজুর এখনো পর্যন্ত খেজুর খাই প্রচুর পরিমাণ, যার কারণে আমার এনার্জিটা একটু আছে। আচ্ছা, তো হচ্ছে যে এইভাবে আমি চলতে থাকি। চলতে থাকলে আমি কিন্তু খেতে পারি না। খেতে না পারলে আসলে সমস্যাটা হচ্ছে ওইটা হচ্ছে যে একটা ভাইরাস ধরনের, ওই ভাইরাসটা হচ্ছে B2 ভাইরাস। ডাক্তার বলছে যে B2 ভাইরাস, এই ভাইরাসটা তোমার শরীরে আছে। তো ওই শরীরের ওই ভাইরাসটা আমি সুস্থ হই, কিন্তু ভাইরাসটা আমার যায় না। তো ভাইরাসটা হচ্ছে যে এইভাবে মানে 4th ইয়ারটা আমি শেষ করলাম এবং 4th ইয়ারের এমন অবস্থায় চলে আসলো যে 4th ইয়ারের আমি পরীক্ষা দিতে পারবো না। আমার শরীর আবার খারাপ হয়ে গেল। খারাপ হয়ে যাওয়ার পরে আমি মানে আবার ইন্ডিয়াতে চলে গেলাম। ইন্ডিয়াতে যাওয়ার পরে আমি এদিকে ক্লাস করি না, দেশে থাকলেও ক্লাসে উপস্থিত হতে পারি না। মানে এত কষ্টের পরে কিভাবে ক্লাসে উপস্থিত হব? তারপরে আমি স্যারদেরকে বলে, বন্ধুদেরকে বলে আমি ইন্ডিয়ায় চলে যাই। আচ্ছা, ইন্ডিয়ায় যাওয়ার পরে এবার একাই গেছি আমি ইন্ডিয়ায়। আমার অবস্থা একটু ভালো আছে। যাওয়ার পরে এখানে থাকি আমি 26 দিন। ওকে, 26 দিন থাকার পরে আমি আবার দেশে ফিরে আসি। এসে তো আমি আবার পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে এভাবে 4th ইয়ার শেষ হয়ে গেল। 4th ইয়ার শেষ হয়ে গেলে আমার মানে অনার্সের রেজাল্টটা, মানে মাস্টার্সে ভর্তি হলাম। এই সময়টায় আমি
মানে আমাদের বিশ্ববিদ্যালয় বিভাগ থেকে একটা ট্যুরের দিল, আর এর ভিতরে আমি যে ট্যুরেগুলো হয়েছে, প্রোগ্রামগুলো হয়েছে, আমি উপস্থিত হতে পারিনি। আচ্ছা। এই কারণে বন্ধুদের সাথে অনার্স জীবন শেষ হয়ে যাচ্ছে, এই কারণে যে আমি যত কষ্ট হোক এটাই উপস্থিত হব। তো এই কারণে আমি কক্সবাজার, মানে আমাদের প্রোগ্রামটা ছিল কক্সবাজার, রাঙামাটি, চট্টগ্রাম। তো এইভাবে আমরা মানে ট্যুরে গেলাম। আচ্ছা। যার পরে আমি মানে রাঙামাটি থেকে সুবলং ঝর্ণায় ওঠার সময় আমার মানে উঠছি, সুবলং ঝর্ণায় উঠছি, আমার বন্ধুদের সাথে উঠছি, আমার থেকেও ছোট ছেলে মেয়ে উঠছে, সবাই উঠছে। আমার শরীর তো আগে থেকেই দুর্বল ছিল, এই কারণে আমি একটু আস্তে আস্তে উঠছি। ওঠার পরে আমি মানে টের পাচ্ছি যে আমার ডাইন পাটা হচ্ছে যে মানে কাঁপা শুরু হয়ে গেছে, ডাইন পাটা। তারপর কাঁপা শুরু হয়ে গেলে আমি অর্ধেক উঠেছি, ওঠার পরে আমি আর মানে উঠতে পারছি না, কারণ উঠতেও পারছি না, আমি নামতেও পারছি না, এখন কি করব। তারপরে আমি মানে আমার শ্রদ্ধেয় বেলাল স্যার, প্রফেসর বেলাল স্যার এবং রফিকুল ইসলাম স্যার, বর্তমান চেয়ারম্যান স্যার রফিকুল ইসলাম স্যার, ওনারা নিচেই বসেছিলেন। তো বসে থাকলে আমি উপর থেকে নেমে আসলাম, মানে খুব বহু কষ্টে, মানে হামাগুড়ি দিয়ে আমি নেমে আসলাম। আসার পরে আমার স্যারগণ, মানে প্রফেসর বেলাল হোসেন স্যার এবং রফিকুল ইসলাম স্যার বললেন যে হচ্ছে যে কী ব্যাপার, তুমি কাঁপছো কেন? বললাম স্যার আমার এই মানে ডান পায়ে একটু সমস্যা হয়েছে। ওখান থেকে সমস্যা হলে যে আমার মানে স্যার তখন ডাব খাচ্ছিলেন, বলছে যে ডাব খাবা? বলছে না স্যার আমি ডাব খেতে পারি না। তারপরেও দেওয়ার পরেও আমি মানে খেতে পারিনি ডাব। স্যারে যখন ডাব দেয় আমি খেতে পারিনি, আমার সদ্য বেলাল স্যার আমাকে ডাব দিয়েছিল। তো ডাব দেওয়ার পর আমি না খেতে না পারার কারণে স্যার একটু মানে করলেন যে ডাব দিলাম খেতে পারলো না, স্যারের নিজের কাছে একটা খারাপ লাগলো। ওখান থেকে আছে মানে ট্যুরে শেষ হয়নি, এখনও 1 সপ্তাহ আছে। এর ভিতরে আমার বন্ধুরা যাদের সাথে গিয়েছে সবাই মাছ মাংস ডিম খায়, কিন্তু আমি খেতে পারি না। আমি এর ভিতরে করছে কি, আমি চিড়া এবং মানে মরিচ নিয়ে গেছি, চিড়া এবং মরিচ নিয়ে গেছি সাথে। আমি ওই চিড়া এবং মরিচ ওই মাখে মেখে খাতাম। সেন্ট মার্টিনে গিয়ে আমার শুরু হলো কি, আমার হচ্ছে ঘন ঘন টয়লেট শুরু হয়ে গেল, একদম ওই আগের অবস্থায় মানে মতো চলে আসলে আমার মানে অবস্থা এত খারাপ হয়ে গেল যে আমি কিছুই আর খেতে পারছি না। এবারে চিড়াটা খাবো, চিড়াটাও খেতে পারছি না, এমন অবস্থা। তারপরে আমি মানে এই অবস্থায় আমি বন্ধুদেরকে বললাম যে আমার অবস্থা তো ভালো না। তা বললে এখন একটু ট্যুরের সময়, এখন একটু মানে ম্যানেজ করে চলতে হবে। তারপরে আমি ওইভাবেই আমি স্যারদের শ্রদ্ধে বেলাল স্যারের সাথে অনেক, আমি অসুস্থ ছিলাম বলে শ্রদ্ধে বেলাল স্যার আমাকে মানে সান্ত্বনা দিতে লাগলেন এবং বললেন, ছবিও তুললেন আমার সাথে যাতে আমার ভালো লাগে। এই কারণ ছবি তোলার পরে তারপরে আমি ওখান থেকে কক্সবাজার থেকে ফিরে এসে আমার মানে বাস থেকে উঠতে পারি না এবং নামতেও পারি না, এমন অবস্থা। তো আমার হচ্ছে ডান পায়ে ব্যথা হয়, আমি এইভাবে ব্যথার ওষুধ খাই। ব্যথার ওষুধ খেলে আমার ওই মানে অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে হচ্ছে যে ওষুধ আমি ডাক্তারের সাজেশন ছাড়াই খাই ব্যথা কমানোর জন্য। তখন ওই ওষুধ সকালে একটা 12 টাকা দামের আর রাতে একটা খাইলাম, আর এটা কমে যেত। কমে গেলে আমি আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারতাম। এভাবে করতে করতে আমি মানে অবস্থা প্রায় মানে খারাপের দিকে। তখন আমার খালা বাড়ি আছে ফরিদপুর, তখন আমি ফরিদপুর চলে যাই। খালা বাড়ি অবস্থা তো ভালো না, তো খালা বাড়ি চলে যাওয়ার পরে ওখানে আমার খালা ওই ফরিদপুর মেডিকেলে আমাকে দেখানোর পরে ডাক্তার বলল যে ওর এই পায়ে মানে এখান থেকে মানে বলটা মানে একটু শুকায় গেছে। তারপরে আমি ওষুধ দেওয়ার পরে ওষুধই কোনো কাজ করে না। তারপরে আমি আবার এখানে 1.5 মাস চিকিৎসার পর আমি আবার রাজশাহীতে ফিরে যাই। রাজশাহীতে ফিরে যাওয়ার পরে ওখানে আমার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখায়। ডাক্তার আমাকে বললেন যে ওবায়দুল স্যারেরকে একটু দেখাও, অর্থোপেডিক্স ডাক্তার। তারপরে ওনাকে দেখালাম, উনি ডাক্তার আমাকে দেখলো। দেখার পরে উনি বললেন যে হচ্ছে যে তোমার ডান পায়ের বলটা হচ্ছে যে নষ্ট হয়ে গেছে।
আমি বলছি যে স্যার নষ্ট হয়েছে তাহলে কিভাবে নষ্ট হলো, কী কারণে নষ্ট হলো? বলছে এটা দুটা কারণে নষ্ট হয়, একটা হচ্ছে যে টিবির কারণে আর একটা হচ্ছে যে ভাইরাসের কারণে, মানে পূর্বে কোনো রোগ থাকলে ওই রোগের ইফেক্ট পড়ে ইয়ে হয়। তা তোমার পূর্বে কোনো রোগ ছিল নাকি? আমি বললাম স্যার আমার স্টোমাক ক্যান্সার ছিল। বলছে যে ওইটার কারণেই হয়েছে মনে হয়। তারপরে ডাক্তার আমাকে ওখান থেকে ওই দিনই আমাকে রিফার করে দেয় ঢাকা ইবনে সিনাতে। আচ্ছা, ঢাকা ইবনে সিনাতে রিফার করে দিলে ঢাকা ইবনে সিনাতে আমি আসলাম। আসার পরে হুইল চেয়ারে করে আমি আসলাম। আসার পরে আমার বড় অনার্স ভাইরা, পরীক্ষা তখন দেওয়া হয়েছে না হয়নি? অনার্স পরীক্ষা শেষ, অনার্স পরীক্ষা শেষের পরের ঘটনা। হ্যাঁ, তার মানে রেজাল্ট মানে দিয়ে দিয়েছে, অনার্সের রেজাল্টও দিয়ে দিয়েছে। আচ্ছা, এই অবস্থায় আমার মানে মাস্টার্স ভর্তি হবেন বা শুরু করতে যাবেন এই সময়কার তো ঘটনা। এই অবস্থায় হচ্ছে যে আমি মানে ওখান থেকে ডাক্তারে বললেন যে হচ্ছে মানে পরিতোষ কুমার ঘোষ। আচ্ছা, বাই দ্য ওয়ে, এর মধ্যে আপনি অনার্স পাস করলেন তো না? রেজাল্টে তো আসলো কি সেকেন্ড ডিভিশন? জি আচ্ছা, না, ফার্স্ট ডিভিশনে। ফার্স্ট ডিভিশন? আমার রেজাল্ট সবই ফার্স্ট ডিভিশন। মানে ইসলামিক স্টাডিজ ডিভিশন ছিল না, আপনার গ্রেড ছিল কত পেলেন আপনি? এটা হচ্ছে যে 3.16 3.16 আউট অফ 5 না 4? 4 আউট অফ 4, গুড রেজাল্ট। ওকে, তো হচ্ছে হওয়ার পরে আমি পরিতোষ কুমার ঘোষ স্যার বললেন যে ওখান থেকে অবস্থা হয়ে গেল কি আমার এখানে হচ্ছে ইয়ে করে, আমার মনে হচ্ছে যে এখানে 3টা বিন করছে, মানে টিউবওয়েলের নলকূপ যেমন পোতে ওরকম করে মানে বিন করছে। বিন করলে আমার ট্রিটমেন্ট করতে গিয়ে ট্রিটমেন্ট করছে। তো মানে সিটি স্ক্যান যাকে বলে ওই যে এফএনএসসি, ওইটা করছে। করার পরে স্যার মানে আমার অবস্থা একদম খারাপ, ওখান থেকে আমি একদমই হাঁটতে পারি না। তারপরে স্যার বললেন যে হচ্ছে যে তুমি যে ডাক্তারের এখানে পাঠিয়েছে এই রিপোর্টটা ওই ডাক্তারের কাছে নিয়ে যাও। নিজে? তারপরে ওই ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ওই ওবায়দুল স্যারের কাছে। ওবায়দুল স্যার বললেন যে তোমার 2টা বলই নষ্ট হয়ে গেছে। আসলে একটা না, 2টাই? জি, মানে ডান পায়েরটাও নষ্ট হয়েছে, বাম পায়েরটাও। তা আমি স্যারকে বললাম, আমি তখন কেঁদে ফেললাম। তা আমি এত কষ্টের পরেও, এত সংগ্রাম করার পরেও আমি এইভাবে যদি আমার এখন পঙ্গু হয়ে যায় তাহলে তো আমার আর মানে বেঁচে থেকে কোনো লাভ নাই। তারপরে আমি এভাবে আসছে যে স্যারকে বললাম যে স্যার তাহলে আমার ভালো হতে হলে কি করতে হবে? বলছে যে 2টাই ফেলে দিতে হবে এবং মানে 2টাই ফেলে দিয়ে আবার নতুন লাগাতে হবে। তারপরে আমি কেঁদে ফেলে দিলাম। কেঁদে ফেললে ডাক্তারকে বললাম যে স্যার আমার স্টোমাক ক্যান্সার ছিল, এটার কারণেই আমার সয় সম্পদ যা ছিল আমি সব বিক্রি করে ফেলেছি এবং আমার বন্ধুরাও আমাকে অনেক হেল্প করেছে, কিন্তু এখন আমাকে আর মানে হেল্প করার মতো আমার কোনো মানে কেউই নাই, কারণ আমার লেখাপড়া শেষের দিকে। আমাকে একটু বলেন তো আপনার কত টাকা ব্যয় হয়েছে এই হেল্পের কালেকশন সহ সবকিছু মিলিয়ে? এটা আমার নিজস্ব টাকায় 15 লাখ টাকা খরচ করছি। নিজস্ব টাকা 15 লক্ষ টাকা? এই টাকা পেয়েছেন কোথায় আপনি? এটা আমার জমি ছিল, ওইগুলো আমি বিক্রি করছি। আচ্ছা, বিক্রি করার পরে আর বাদ বাকি আমাদের প্রায় 45 মতো খরচ হয়েছে। এটা বাকি 30 লক্ষ টাকা আপনার ফ্রেন্ডরা কালেকশন করেছে, সবকিছু মিলে 45 লক্ষ টাকা খরচ হয়েছে। এই 45 লক্ষ টাকা আপনি খরচ করার পরে ক্যান্সারটা কি কিওর হয়েছে? তখন আপনি কি তাই জানতেন যে ক্যান্সারটা কিওর হয়ে গেছে নাকি হয়নি? এখন ওই সময় যে ডাক্তার আমাকে রেজাল্ট দিয়ে দিল যে তোমার এটা হচ্ছে যে এখন ভালো পর্যায়ে আছে। ভালো পর্যায়ে আছে বলতে কি এটা কি শরীর থেকে চলে গেছে নাকি আবারও যে কোনো সময় আসতে পারে নাকি? মানে ডাক্তার বলছে যে মানে যে কোনো সময় রোগের তো কোনো ইয়ে নাই, স্টেশন নাই, যে কোনো সময় ভালো পর্যায়ে আসতে পারে, এখানে ভালো আছে, এখন ভালো আছে। তো হচ্ছে যে তুমি এখন স্বাভাবিক মানে স্বাভাবিক জীবনে আসো, এখন আর কোনো সমস্যা নেই। তাহলে আপনি সবকিছু খেতে পারেন না কেন? মানে আমি খেতে পারি না, আমার হচ্ছে যে ওই ইয়েতেই ওই যে রক্তটা পড়তো ওখান থেকেই আমি আসলে খেতে পারি না। মানে এরপরে আপনার অভ্যাসটাই গড়ে ওঠেনি নাকি হজম করতে পারেন? অভ্যাসটাই মানে আমার হজম শক্তিটা এখনো নাই। আচ্ছা, হজম শক্তিটা ঠিক আছে। তো তারপরে যেটা হলো যে এগুলোর অ্যান্সার হয়তো ডাক্তারই খুব ভালো দিতে পারতেন, আপনার জায়গা থেকে আসলে অতটা প্রপারলি এক্সপেক্ট করাটাও ঠিক না, কারণ এগুলোর অনেক মেডিকেল টার্ম আছে। তো বল চেঞ্জ করতে হবে 2টো পায়ের, হ্যাঁ, তো আপনার সামর্থ্য নাই। তারপর কি হলো? তারপরে আমি মানে বিভিন্ন জায়গায় মানে আমার স্যারগণকে বলতে লাগলাম। স্যারেরা বললেন যে হচ্ছে যে আমার স্যারেরা কিছু টাকা পয়সা দিলেন এবং আমার ডিপার্টমেন্টে আমি দরখাস্ত লিখলাম, আমার স্যারগণ টাকা দিলেন। দেওয়ার পরে আমি ওই টাকা দিয়ে বাংলাদেশে চিকিৎসা হই। কত টাকা দিলেন? স্যারেরা দিলেন হচ্ছে যে মানে ইয়ে থেকে মানে ওই ডিপার্টমেন্টের তহবিল থেকে? হ্যাঁ, ডিপার্টমেন্টের তহবিল থেকে 5,000 টাকা দিলেন। আচ্ছা, আর আমার এক বন্ধুর কাছ থেকে আমি 20,000 টাকা নিলাম। এভাবে নিয়ে আমি চিকিৎসা শুরু করি। তো এটা তো বল চেঞ্জ হওয়ার প্রশ্নই ওঠে না 20-25,000 টাকা। এটা মানে এটা হচ্ছে যে মানে বল চেঞ্জের আগের ধাপগুলো
বলছেন যে মানে আগের ধাপগুলোর পরে মানে এই ডাক্তার আমাকে যখন বলে যে তোমার 2টা বলই ফেলে দিতে হবে, তখন আমি হচ্ছে যে দিশেহারা হয়ে যাই যে আমি এখন কি করব। তখন ডাক্তার আমাকে বলছে যে পঙ্গুতে, আমাকে ঢাকা পঙ্গুতে রিফার করে দেয়। আচ্ছা, পঙ্গুতে রিফার করলে আমি ডাক্তারকে বললাম যে স্যার আমি তো আগে থেকে ইন্ডিয়ায় চিকিৎসাধীন ছিলাম, তো আমাকে ইন্ডিয়ায় যাওয়ার ব্যবস্থা করে দেন। ডাক্তার বলছে যে তুমি কি টাকা আমাকে দিতে বলছো? তা আমি স্যারকে বললাম না স্যার, আমি টাকা দিতে বলছি না, আমাকে মানে একটা দেন যে যাতে আমি ইন্ডিয়ায় যেয়ে চিকিৎসা করাতে পারি। তারপরে ডাক্তার হচ্ছে মানে রাগের উপরেই লিখে দিলেন যে বেটার ট্রিটমেন্ট টু অ্যানাদার কান্ট্রি। তারপরে দেওয়ার পরে আমি মানে এখন যে ইন্ডিয়ায় যাব, আমার পাসপোর্ট ভিসার মেয়াদ 18 সালে মানে 19 সালে শেষ হয়েছে, 19 সালে জানুয়ারিতে, কিন্তু আমার ভিসা নাই, এখন পাসপোর্ট সবই আছে। তো আমি যে ইন্ডিয়ায় যাব এই টাকাটা আমার নাই। এখন যে আমার অবস্থা, তাতে আমার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। আমার মানে লেখাপড়া যেভাবে আমি শেষ করছি, আমার মাস্টার্স কমপ্লিট করেছেন আপনি? মাস্টার্স এর ভিতরে মানে মাস্টার্স পরীক্ষা মানে হয়ে যায়। আচ্ছা, হওয়ার পরে আমার মাস্টার্স এখন কমপ্লিট, আমার রেজাল্টও সব হয়ে গেছে। আচ্ছা, তো মাস্টার্স আপনি পাস করেছেন, সেটাও ফার্স্ট ডিভিশন মার্কস আছে? ফার্স্ট ডিভিশন। ডিভিশন তো না, ক্লাস ওর কত পেয়েছেন আপনি? কতর মধ্যে? এটা হচ্ছে যে 3.11 3.11 আউট অফ 4। জি, ওকে, ইসলামিক স্টাডিজ থেকে, তার মানে সবকিছুতেই আপনার ফার্স্ট ক্লাস। জি। ওকে, তো তারপরে কি হলো? তারপরে আমি মানে এই অবস্থায় চলতে চলতে স্যারগণের কাছে যাই, শিক্ষকগণের কাছে যাই। শিক্ষকগণ আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করার পরে আমি এটা নিয়েই মানে ওষুধ খাই কোনো রকম। জি, ওষুধ খাই। আমার এখন যে অবস্থা, তাতে আমার ভিক্ষা করতে হবে যে অবস্থা। তা কেন বলছেন? এটা হচ্ছে যে লজ্জার বিষয়। তারপরেও আমি একটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করে এখন সাধারণ মানুষের কাছে হাত পাতা আমার পক্ষে শোভা পায় না। রাজশাহী ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করেন? তারপরেও আমি হচ্ছে বিশিষ্ট ব্যক্তিগণ, যারা বিশিষ্ট শিল্পপতি আছে, তাদের কাছে আমি দরখাস্ত করি। কার কাছে করেছিলেন? আমি দরখাস্ত করেছি, ঠিক আছে, নামগুলো মেনশন করার দরকার নেই। হ্যাঁ, করেছেন। তারপর তো বিভিন্ন জায়গায় দরখাস্ত করলে ওনারা আমাকে হেল্প করে, কোনো রকম হেল্প করলে আমি ওই টাকা দিয়ে ওষুধ কিনে খাই এবং আমার মানে আমার কোনো রকম আমার হচ্ছে জীবিকা নির্বাহ করি। এই অবস্থায় চলতে চলতে আমার মানে ঈদ চলে আসলো, মানে ঈদ উল ফিতর চলে আসলো। ঈদ উল ফিতর আসলে ঈদের যে আমি জামা কাপড় কিনবো। কোন ঈদ উল ফিতর? এই গত ঈদ উল ফিতরের কথা বলছেন? 2018 মানে 19 সালের। গত ঈদ উল ফিতরের কথা বলছেন? হ্যাঁ। তাই ঈদ উল ফিতরে যে আমি একটা শার্ট কিনবো, একটা প্যান্ট কিনবো, এই টাকাটাও আমার নাই। আমি যে খাবো এই টাকাটাও নাই। পরে আমি একটা মার্কেটে, শহরেই মার্কেটে আমি হচ্ছে যে লজ্জা শরম ত্যাগ করে মার্কেটে টাকা উঠাই। ওইটা ঈদের আগের দিন রাতে। কি বলে টাকা ওঠান? যে আমার 2টা বলই মানে বি ভাইরাসে আক্রান্ত হয়ে আমার 2টা বলই নষ্ট হয়ে গেছে, তো আমার চিকিৎসার জন্য মানে হেল্প করেন। তো ওনারা বলতো যে হচ্ছে যে আপনি হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে এখন এই অবস্থা। তো যাই হোক, কোনোরকম মানে করতেন। করার পরে আমি এই অবস্থায় আমি প্রধানমন্ত্রী বরাবর দরখাস্ত লিখি। অনেকে আমাকে পরামর্শ দেওয়ার পরে আমি প্রধানমন্ত্রী বরাবর দরখাস্ত লেখার পরে আমি মানে আমার এলাকার এমপির কাছ থেকে আমি একটা প্রত্যয়নপত্র নিলাম। গণভবনে গেলাম। গণভবনে গেলে বললো যে, আমি বললাম যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হলে কি কি করতে হবে। ওনারা বললেন যে হচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হলে এমপির প্রত্যয়নপত্র লাগবে এলাকা থেকে, তাহলেই হবে। তা আমি প্রত্যয়নপত্র নিয়ে আসলাম। প্রত্যয়নপত্র নিয়ে আসলে আমি গণভবনে আসলাম। গণভবন থেকে আমাকে প্রধানমন্ত্রী একান্ত সহকারী সচিব উনি বললেন যে এমপিতে প্রত্যয়নপত্র দিয়েছে সে এমপিকে সাথে নিয়ে আসতে হবে। আচ্ছা। তো আমি এই অবস্থায় আমার আরও মাইন্ড খারাপ হয়ে যাওয়ার পরে আমি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের কাছে দরখাস্ত লেখা শুরু করি এবং আমাদের ঝিনাইদহের রেডিয়ান্ট কোম্পানির একজন বড় মানে চেয়ারম্যান, ঢাকা শহরের একজন শিল্পপতি, ওনার কাছেও আমি দরখাস্ত করেছি। আমি কোনো উত্তর পাইনি। তারপরে আমাদের এমপির কাছেও দরখাস্ত করেছিলাম ঈদের ভিতরে, তো উনি কিছু হেল্প করেছিলেন। তারপরে আমি মানে এইভাবেই আপাতত এখন চলছি। কিন্তু এখন যে অবস্থা আমার, তাতে আমি যে সময় চাকরি বাকরির জন্য দৌড়াদৌড়ি করব, সেই সময়টাই আমার এই 2টা বল নষ্ট হয়ে গেছে। আমার অবস্থা এখন এতই শোচনীয় যে আমার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। তবে হচ্ছে যে আমার
মানে পিছনের দিকে ফিরে গেলে আমার মানে চোখের পানি ধরে রাখতে পারি না। আমি ছোটোবেলায় বাবা মা হারিয়ে আমি যে অবস্থায় মানে এখন কাটাচ্ছি, তাতে আমার অবস্থা মানে যদি আমার জায়গায় কেউ থাকতো তাহলে সামান্য এসএসসি পাস করতে পারতো না। আর আমি আজকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে আজকে আমি পঙ্গু হয়ে মানে পঙ্গু অসহায় বরণ করেছি। তো আমার অবস্থা মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে আপনার পারছি এই না। বলটা চেঞ্জ না করে আপনি কতদিন যাবত এই হাঁটাচলা করছেন বা কতদিন যাবত করতে পারবেন? এটা হচ্ছে যে ডাক্তার বলছে যে এটা হচ্ছে যে মানে চেঞ্জ করতে হবে, চেঞ্জ না করলে ওইটা যখন পুষে বের হয়ে যাবে তখন তোমার পুরো পায়ে কেটে ফেলতে হবে। এখন ডাক্তার বলছে যে এই দুইটাই চেঞ্জ করে ফেলতে হবে। চেঞ্জ করার পরে তুমি মানে হাঁটতে পারবা কি এটা গ্যারান্টি দিচ্ছে না, কিন্তু আমাকে ঢাকার পঙ্গুতে বলছে যে এটা গ্যারান্টি দেওয়া যাবে না, এটা হাজারে একটা রোগী হাঁটতে পারে। তার মানে এমনও হতে পারে যে চেঞ্জ করার পরেও আপনি নাও হাঁটতে আমার পারেন। মানে ডাক্তারের যে ভাষ্যমত তাতে আমার হুইল চেয়ারে করে ঘুরে বেড়াতে হবে সারা জীবন। তো হচ্ছে তাহলে বলছে এমনিতে ফেলে দিলে সমস্যাটা কোথায়? ফেলে দিলে এখন মানে ডাক্তার বলছেন যে ফেলে দিলে তুমি আপাতত ওই রোগ হতে মুক্তি পাবা এবং খেতে পারবা, হ্যাঁ, ওই কারণে তুমি খেতে পারো না। আমি বলছি যে স্যার আমি তো এখনো পর্যন্ত ভালোভাবে খেতে পারি না। বলছে যে ওই ভাইরাসটার কারণে এখনো খেতে পারো না, সেই ভাইরাসটা এখন রয়ে গেছে, যে ভাইরাসের কারণে তোমার এই বল দুটো এই বলটা চেঞ্জ করলে মানে বলটা পাবে কোথায়? বলটা হচ্ছে যে আমারও এটা প্রশ্ন ছিল, কিন্তু আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বললো এটা প্লাস্টিকের বল এবং সিমেন্স আছে, ওই সিমেন্স এবং বল লাগিয়ে দিলে তুমি তখন ভালো হয়ে যাবা। কিন্তু আমি বললাম যে আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারবো? বলছে যে এটা তো হাজারে একটা ভালো হয় কি অসম্ভব, হাঁটার গ্যারান্টি তো দেওয়া যাবে না, তবে হাঁটতে পারবা কিছুদিন যাওয়ার পরে। কিন্তু আমি শুনেছি যে আমি যেখানে ভ্যালোরে চিকিৎসা করিয়েছি ওখান থেকে চেঞ্জ করলে নাকি ওরা গ্যারান্টি দেয় যে হচ্ছে আপনি 50 বছর কি 40 বছর পর্যন্ত ভালোভাবে হাঁটতে পারবেন, তারপরে মানুষের বয়স হলে তো এমনি হাঁটতে পারে না, তখন থেকে হয়তো আপনাকে হুইল চেয়ারে এই করে বলটার কোথায় পাওয়া যায়? এগুলোর প্রাইস কিরকম? এটা হচ্ছে যে মানে আমার এক একটাই হচ্ছে যে 1,60,000 টাকা। আচ্ছা, তো এই বলস আর সিমেন্টস দিয়ে দুইটা চেঞ্জ করতে লাগবে হচ্ছে যে 3.5 থেকে 4 লাখ টাকা। আচ্ছা, তো লাগলে ডাক্তার বললো যে এটা পঙ্গুতে মানে ঢাকা পঙ্গু হাসপাতালে এটা করলে এই 3.5 থেকে 4 লাখ টাকা খরচ হবে, আর বাইরে করলে ডাবল খরচ হবে মানে প্রাইভেটে করলে। আচ্ছা। তো আমি স্যারকে বললাম, ডাক্তারকে বললাম যে স্যার এটা তো আমি ভারত থেকে চিকিৎসা হতে চাচ্ছি, তো কি করা যায়? তো ডাক্তার বললে যে সেটা তোমার ব্যাপার, তুমি ভারতে যাবা কি সিঙ্গাপুর যাবা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার কিছু করার নেই। তুমি তারপরে ডাক্তার আমাকে মানে করে এখন আমি যে ভিসাটা লাগাবো ডাক্তার আমাকে রিফার করে দিয়েছে এবং লিখিতও দিয়ে দিয়েছে যে বেটার ট্রিটমেন্ট টু অ্যানাদার কান্ট্রি। তো আমি হচ্ছে যে মানে যে চিকিৎসা হবো এখন ভিসাটা যে লাগাবো, আমি ভিসা আমার পাসপোর্ট আছে, আমি ভিসা লাগিয়ে যে দেশের বাইরে যাব আমার সে অবস্থাটাও এখন নাই, যে অবস্থায় আমি পরিণত হয়ে গেছি মানে একদম ভিখারির যা থাকে আমার তা কিছু নাই এখন। তো আপনি আমার খোঁজ পেলেন কিভাবে? আপনার আমি লাইভটা আমার বন্ধুগণ অনেক বন্ধুরা আছে দেখতেন, আমার এই বন্ধুদের সাথে আমি অনেক 5-6 বছর কাটিয়েছি। তো এই বন্ধুরা আমার অবস্থা সম্পর্কে জানে এবং ওরা আমাকে বিভিন্ন সংস্থার সমাজসেবা অধিদপ্তর তারপরে আপনার এই খোঁজটা এবং আপনার এই লাইভটা ওরা দেখতেন এবং আমাকেও ওরা দেখতে উৎসাহিত করে। তো আমি দেখতে থাকি, দেখতে দেখতে আপনি মানে উৎসাহিত হলে ওরা বলে যে তুই মানে রেডিও FM মানে জীবনের গল্প ওখানে যে একটু জীবনের গল্পটা শোনা, ওখান থেকে হয়তো কিছু হেল্প পেতে পারিস। তা আমি বললাম যে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাশ করে এখন সাধারণ মানুষের কাছে হাত পাতবো কেমন একটা হয়। তারপরেও আমার বন্ধুদের পরামর্শে এবং আমি আপনাদের লাইভগুলো দেখেছি, এই কারণে আমি এই সরাসরি আপনাদের এসে যোগাযোগ করছি। আপনার কাছে ইউনিভার্সিটি কার্ড আছে? রাজশাহী ইউনিভার্সিটি জি, কার্ডটা একটু দেন আমাকে। প্রিয় শ্রোতা, আমি কার্ডটা আপনারা যারা ইউটিউবে আছেন আমার এখন হয়তো দেখতে পাবেন, যারা জাননি তারা দেখবেন ওর পরিচয়টা। আমি কার্ডটা জুম করছি ক্যামেরাতে, একটু সময় দেবেন আমাকে। হ্যাঁ, কার্ডে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওনার কার্ডের আইডি নাম্বার হচ্ছে 141015540, মোহাম্মদ আশরাফুল ইসলাম, গ্র্যাজুয়েট স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ, ব্লাড গ্রুপ B পজিটিভ। এখানে রেজিস্ট্রার অফিসের দেওয়া আছে,
ওকে, বাকি সব ইনফরমেশন সব কিছু এখানে আছে। মাল্টিপ্লাস আইডি কার্ড মানে এগুলো লাইব্রেরি টাইপের সব কিছু ইউজ জি করা যায়। সবকিছু ইউজ করা যায় সব জায়গাতে, মানে ওইটা পুশ করলে মানে ইস্যুড অন punch মে করলে সব টাকা 9/2018। জি মানে এত পরে কেন এটা, নাকি প্রতি বছর রিনিউ হয় এটা? ওটা প্রতি বছর মানে অনার্সের একটা ছিল এবং এটা কোনটা? এটা মাস্টার্সের। এটা মাস্টার সেন্টার, রাইট। ঠিক আছে, আমি প্রিয় শ্রোতার ডিটেল আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখানে এসে ওকে ইনভেস্টিগেট করতে পারেন, দেখতে পারেন। আর ডেফিনেটলি আপনি আজকে এখানে এসেছেন, আপনার বলার প্রয়োজন নেই। আমি সবসময় মানুষের পক্ষ থেকে বলি এই জায়গাগুলোতে, এবং সেটা আমার পক্ষ থেকে কি বলা, যারা এতক্ষণ অনুষ্ঠান শুনেছেন তারা নিশ্চয়ই বুঝবেন যে আমরা এই ছেলেটাকে 4-5 লক্ষ টাকা দিয়ে হেল্প করলে এই ছেলেটা হয়তো ভবিষ্যতে তাওয়াক্কাল তো আল্লাহ এত দূর সংগ্রাম করে যেহেতু এসছে, 4 থেকে 5 লক্ষ টাকার জন্য তার জীবন প্রদীপটা নিভে যেতে পারে না। সে যেভাবেই থাকুক না কেন, হি ইজ আ বর্ন ফাইটার। আমি ওনাকে বিশ্বাস করি, উনি যতটুকু গল্প এখানে বলেছেন, যেমন করেই বলেছেন, খুব অল্প সময় আজকের জীবন গল্পটা শেষ হচ্ছে, যেমন করেই বলেছেন, ওনার বলার জায়গা থেকে কিছুটা সংকীর্ণতা আছে, কিছু জিনিস উনি এক্সপ্রেস করেননি, আমি গল্প শুনেই বুঝতে পেরেছি, কিন্তু উনি অত্যন্ত অসহায় অবস্থায় আজকে আমাদের এখানে এসেছেন। তো একটা কথা আছে যে এটা আসলে এত বড় একটা প্ল্যাটফর্ম, এখানে 2-4-5 লক্ষ টাকা আসলে কোনো ব্যাপারই না। তো 2-4-5 লক্ষ টাকার জন্য একটা মানুষ কেন হেরে যাবে? যে ছেলেটি ছোটোবেলাতে বাবা মাকে হারিয়েছে, যে ছেলেটি এত সংগ্রাম করে এত দূর এসছে, বিশ্ববিদ্যালয়ে পড়েছে, রাজশাহী ইউনিভার্সিটির মতো একটা জায়গাতে সে পড়াশোনা করেছে ইসলামিক স্টাডিজে, এবং পড়াশোনা করে সে আজকে অনার্স পাস করে সে মাস্টার্স পাস করেছে, এবং একটা সেখানে বলে নাই, সে বিসিএস পরীক্ষা দিয়েছে। গতকালকে যখন কথা হচ্ছিল তখন কততম বিসিএস দিয়েছেন? আমি 40তম। কি প্রিলিমিনারি দিয়েছেন না রিটেন দিয়েছেন? প্রিলিমিনারি দিয়েছি, টিকেছেন? মানে রেজাল্ট হয়নি। রেজাল্ট প্রিলিমিনারি দিয়েছেন, এটা ফার্স্ট টাইম দেওয়া আপনার, এবং আপনার জীবনের স্বপ্ন হচ্ছে বিসিএস করে কিছু একটা হওয়া, এবং ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হওয়া। হ্যাঁ, এবং আমি তো অবশ্যই দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনাকে সেই জায়গাটায় নিয়ে যাক। বাকিটুকু তো আপনার প্রচেষ্টা এবং নিশ্চয়ই আল্লাহর ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। কিন্তু আমরা যারা আছি তাদের কিছু না কিছু দায়িত্ব আছে। সেটা হলো এই ছেলেটা যেভাবে ফাইট করে আজকে এই জায়গাটায় এসছে, রাস্তায় রাস্তায় কাপড় চোপড় বিক্রি করে ফেরি করে সে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে। দ্যাটস রিয়েলি অ্যামেজিং, এত ভালো রেজাল্ট। তো একটা কথা হচ্ছে যে এত দূর এসছে, আমরা কেন তাকে একটু এগিয়ে দিতে পারি না? তো 2-4-5 লক্ষ টাকা এটা কোনো ব্যাপারই না। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার যদি কোনো ফোন নাম্বার থাকে যেটাতে বিকাশ করা আছে, রকেট করা আছে, কিংবা নগদ করা আছে, কি করা, 3টা করা আছে, বিকাশ, নগদ এবং রকেট একই নাম্বারে করা আছে, তাহলে নাম্বারটা আপনি বলেন। 01934146678। আবার একটু বলেন। 01934146678। আরেকবার বলেন। 01934146678। এটা ওনার নাম্বার, আপনারা চাইলে ওনার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। এটা কি আপনার নামে এন্ট্রি করা আছে? আমার নামে এটা। আচ্ছা, ওনার সঙ্গে কথা বলতে পারেন, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং যারা চান ওনাকে হেল্প করতে তারা হেল্প করতে পারেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সবাই একটু করে হলেও হেল্প করেন। এই 2-4-5 লক্ষ টাকা এটা কোনো ব্যাপার না। ও একটা সুন্দর জীবনে ফিরে আসুক এবং ও ভালো থাকুক। আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে আমার যারা লিসনার আছেন তারা হতাশ করবেন না। তো আমি আপনার জন্য দোয়া করি অন্তর থেকে। এই নাম্বারটা দেওয়ার পরে যেটা হবে যে ভিগোরাসলি আপনার এখানে ফোন আসবে, মানুষ আপনার সঙ্গে কথা বলবে, টেস্ট করবে, সো ওইটুকু ধৈর্য ধরে আপনাকে ডিল করতে হবে। অসংখ্য ফোন আসে, লক্ষ লক্ষ ফোন, এবং সবাই যে আসলে হেল্প করার জন্য ফোন দেন তা না, অনেকে শুধু কথা বলার জন্যই ফোন দেন। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ, দিস ইজ আ ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন। অপ্রয়োজনীয় হলে আপনি ফোনটা না দেওয়াটাই বেটার। দোয়া করবেন, সবচেয়ে বড় কথা হচ্ছে দোয়া করুন। এই 2-4-5 লক্ষ টাকা এটা আসলে কিছুই না। একটা দোয়াতে হয়তো আল্লাহ ওনাকে সারা জীবনের জন্য সুস্থ করে দেবেন। শেষ করতে চাই আজকের এই জীবন গল্প। আপনার যদি শেষের বেলায় কিছু বলার থাকে, আমাদের যারা লিসনারে শুনছেন এতক্ষণ ধরে, খুব ছোট করে যদি কিছু বলার থাকে সবার উদ্দেশ্যে। ছোটবেলা থেকে না, ছোট করে কিছু যদি বলার থাকে আমাদের। ছোট করে একটাই কথাই বলতে চাই যে আমি সবার কাছে দোয়া চাই, আমার জীবনের মানে আমার যে কাঙ্ক্ষিত স্থানটা আছে, আমি যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি, সবার কাছে এই দোয়াটাই চাই, এবং সার্বিকভাবে আমি মানে হেল্প সহযোগিতা চাচ্ছি। জি, অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা। আসুন এই ছেলেটার পাশে আমরা দাঁড়াই। আপনারা অনেক ভালো থাকুন। আমরা যখন পৃথিবীতে থাকবো না, ইফ উই ডু বিলিভ রিলিজিয়ান, আমরা যদি ইসলাম ধর্মের হই বা যে ধর্মেরই অনুসারী হই না কেন, আমরা যদি ধর্ম বিশ্বাস করি, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা ধর্ম এই কথাটা বলে যে তুমি মানুষের জন্য যতটুকু করেছো, যতটুকু দান খয়রাত করেছো, এইটুকু নিয়েই তুমি হলো অজানার উদ্দেশ্যে পাড়ি জমাবা। তো আমাদের জগতের জায়গাটা থেকে আমরা বলতে পারি যে কিছু হেল্প, কিছু সাহায্য, কিছু